নমস্কার। আচ্ছা, আপনাদের মধ্যে এখানে কারা কারা কোনো রকম বন্যপ্রাণ উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত থাকে? একটু হাত তুলুন। এ তো আছি, এটা কুমির মাস্টার, আপনি আছেন, আপনি আছেন, এগুলো তো আমাদের মানে পুরনো পাপি। আচ্ছা, আপনারা যারা রেস্কিউ করেন তারা কোন ধরনের প্রাণী এখানে সব থেকে বেশি রেস্কিউ হয়, সাপ বাদ দিয়ে? ভামবিড়াল হয়, আর কাছিম গুলো হয়, ঠিক আছে, কুমির হয়। কুমির তো অনেক বড় রকম। তো আজকে আমাদের যেটা মূল উদ্দেশ্য এইটার একটা হচ্ছে কি, দেখুন আপনারা যারা উদ্ধার কার্য করেন না, কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, যদি ভবিষ্যতে উদ্ধার কার্যে যদি আপনি যুক্ত হতে চান কোনো অসুবিধে নেই। কোনো জিনিসই ওই কিভাবে ধরবো কিভাবে করবো সেটা না এইভাবে শেখানো যায় না, এভাবে শিখে হয় না। আমরা যেটা করি সেটা হচ্ছে কি, পদ্ধতিগুলোকে দেখিয়ে দিই, তারপরে আপনারা এখানে যারা যারা কাজ করছে তাদের সঙ্গে থাকতে 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 দেখে দেখে আস্তে করে নিজেকে একটু সাহস করে জিনিসটা করতে লাগে। এটা হলো এক নম্বর। কিন্তু আপনাদের একটা বড় মানে ভূমিকা যেটা থেকে যায় সেটা হচ্ছে যে আমরা এখানে পুকুরের মধ্যে ঢিল ফেলি, তখন কি হয়? মানে কাঁড়াকে ছিল একটা ঢিল, না না, আপনি একটা পুকুরে ঢিল ফেললেন। ও পুকুরে? পুকুরে, হ্যাঁ। জলে কি হয়? একটা তরঙ্গ হয়, ঠিক আছে। এইবার আপনি একটা ঢিল ছুঁড়লেন, উনিও একটা ঢিল ছুঁড়লেন পাশে, তাহলে এই তরঙ্গটা যখন হলো, অরণ ঢিলটা যখন পড়লো, তখন তরঙ্গ দুটো একসঙ্গে ছুঁলো। এবার যদি আমরা সবাই মিলে একটা একটা করে ঢিল ছুঁড়ি, তাহলে কতগুলো তরঙ্গ তৈরি হলো? অনেকগুলো তৈরি হলো। আমাদের আজকে কাজটা এটাই হবে যে আমি একটা তরঙ্গ তৈরি করব, তার সঙ্গে আপনারা যখন যুক্ত হবেন, তাহলে আমরা যে মানে প্রাণীগুলোকে বাঁচাতে পারি, সেই প্রাণীগুলোকে যাতে আমরা অন্য লোককে গিয়ে বলতে পারি যে এটাকে, এই যে মিথ্যে কথা এটার ব্যাপারে রটানো আছে, এটা মানুষ খেয়ে নেয়, ওটা বাচ্চা তুলে নিয়ে চলে যায়, এটা এরকম নয়, এর এখানে বাস্তুতন্ত্রে এটা দরকারি আছে, এটাকে মেরো না, অপেক্ষা করো বন দপ্তর আসুক বা কেউ ওনাদের মধ্যে কেউ আসুক, এসে রেস্কিউ করে নিয়ে চলে যায়। এই কাজটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারেন। তো আমরা সেই সবগুলো নিয়ে একটু কথা বলি। এবার আপনাদেরকে একটা কোশ্চেনিয়ার দেওয়া হয়েছিল প্রথম দিকে, ঠিক আছে। ওইটার মধ্যে হয়তো আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু হয়তো আপনাদের কাছে অজানা রয়েছে। তো আমরা যে ক্লাসটা করব, করার পরে কিন্তু আপনারা দেখবেন যে আরে ওইটা আমি লিখেছিলাম সেটা ঠিকই লিখেছিলাম, বা ওইটা আমি যেটা ঠিক দিয়েছি ওটা নয়, তাহলে এইটা। তো এই আদান প্রদানটা খুব দরকার। এখানে বলে রাখি, আমার এই যে ভগবতপুরের কাজ, তো এনাদের হাত থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, ঠিক আছে। মানে আমি যেখানে শেখাতে এসেছি তা নয়, আমি এখানে কথা বলতে এসেছি। তো আপনাদেরকে ওটাই বলতে লাগবে যে অনেক জিনিস হতে পারে যে আপনারা আমার থেকে বেশি দৈনন্দিন জিনিসগুলো দেখছেন, তো সেইগুলো আপনিও আমাদেরকে বলবেন। তাহলে কি বলুন তো, তাহলে দুজনে মিলে একটা জায়গায় পৌঁছতে পারবো যে আপনারটা যেটা হচ্ছে পদ্ধতিটা, সেটা হয়তো আমারটা থেকে একটু বেটার, ঠিক আছে। কোনটা একটু সাইলেন্ট রাখবে, তো সেই জায়গাগুলো আমাদেরকে কিন্তু আদান প্রদান করে নিতে লাগে। তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে কি, স্তন্য প্রাণী প্রাণী যেগুলো রয়েছে, প্রাণী যেগুলো রয়েছে, এটাকে কেউ চেনেন? ঠিক আছে, এটাকে চেনেন না। এটাকে বলা হয় কমন পাম সিরেট। ইংলিশ নাম যদি মনে না থাকে, মনে রাখতে লাগবে না। এটার বাংলা নামটা হচ্ছে ভামবিড়াল। এবার বিড়াল বলা হয়, কিন্তু এ কিন্তু বিড়াল প্রজাতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে। এইবার আমাদের এখানে ভারতবর্ষে প্রায় 3-4 প্রজাতির ভামবিড়াল পাওয়া যায়, কিন্তু আমাদের সুন্দরবন এবং তার পার্শ্ববর্তী এলাকাতে 2টো প্রজাতির ভামবিড়ালকে আমরা দেখতে পাই। কটা প্রজাতি? 2টো প্রজাতি। একটা হচ্ছে এইটা, যেটাকে আমরা ভামবিড়াল বলি, আর একটা হচ্ছে গিয়ে এইটা, এটাকে আমরা বলি গন্ধগোকুল, ঠিক আছে। এইটাকে বলা হয় স্মল ইন্ডিয়ান সিরেট। স্মল ইন্ডিয়ান সিরেট। আমরা কথায় ভামবিড়াল বলি, কিন্তু বিড়াল কিন্তু এরা নয়। তাহলে আমরা এই যে দক্ষিণ সুন্দরবনের দিকে যেগুলো, মানে সুন্দরবন এবং পার্শ্ববর্তী এলাকাতে কটা প্রায় ভামবিড়াল? 2 প্রজাতি। একটা হচ্ছে আমরা যেটাকে কমন পাম সিরেট বলি, যেটা ভামবিড়াল, আর একটা হচ্ছে যে গন্ধগোকুল। একে গন্ধগোকুল কেন বলা হয়? না না, একটা আতপ চাল বা গোবিন্দভোগ চালের গন্ধ যে বলি, সারা শরীর থেকে ওটা হয় না। এদের যে পালু ছিদ্রটা রয়েছে, এর পালু ছিদ্রের সাইডে 2টো ছোট ছোট না গ্ল্যান্ড থাকে। ওই গ্ল্যান্ডটা এদের যখন মোটামুটি 6-6.5 মাস বয়স হয়ে যায়, তখন ওটা অ্যাক্টিভেট হয়।
তখন ওরা ভয় পেলে বা যদি ওরা মনে হয় যে হ্যাঁ এখানে আমাকে অন্য জায়গায় অন্য কোনো ভামবিড়াল আছে, ওদেরকে জানান দেওয়ার জন্য বা কোনো মেয়ে ভামবিড়ালকে আকৃষ্ট করার জন্য, তখন ওরা ওই গ্ল্যান্ডটা থেকে একটা তৈলাক্ত একটা জিনিস বার করে। ওইটাই যখন ও হেঁটে চলে যায় তখন এই গন্ধটা থেকে যায়, তখন ওটাকে মনে হয় যেন আতর চাল বা গোবিন্দভোগ চালের গন্ধটা রয়েছে। তাহলে ওই গন্ধটা এদের গা থেকে বেরোয় না, ওই গ্ল্যান্ডটা থেকে বেরোয়। ঠিক আছে, ওই জন্য ওদের নাম বলা হয় গন্ধকুকুর। যদি কোনো সময় আপনারা যদি কোনো জিনিসকে রেস্কিউ করতে যান, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের যতগুলো বন্যপ্রাণ রয়েছে, এই গন্ধকুকুর, ভাম, অনেক প্রজাতির সাপ, কুমির, পাখি, কিছু কিছু প্রজাতির যত বন্যপ্রাণী রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অর্থাৎ আমাদের বন্যপ্রাণ আইন 1972-এর অন্তর্গত, এবং এরা প্রত্যেকে কিন্তু প্রোটেক্টেড মানে সংরক্ষিত। তো এদেরকে কোনোভাবে অকারণে ধরা, মারা, খাওয়া, কেনা এবং বেচা সবই কিন্তু আইনত দণ্ডনীয়। এইবার যারা রেস্কিউ করেন তাদেরকেও বলে রাখি, আপনাকে কিন্তু আমাদের বন্যপ্রাণ আইন রেস্কিউ করার অনুমতি দেয় না। রেস্কিউটা যদি আমরা কেন করি? কারণ আমাদের কনস্টিটিউশন বলছে যে মানুষ প্রাণীর স্বার্থেও কিছু ভালো কাজ করুক। মানে আমি একটা প্রাণীকে দেখলাম যে খুব বাজে অবস্থায় রয়েছে, তাকে রেস্কিউ করে আনলাম, এনে তাকে নয় প্রকৃতিতে ফিরিয়ে দিলাম বা বন দপ্তরের হাতে তুলে দিলাম, বন্যপ্রাণ ওই অবধি ছাড়টা দেয়, ঠিক আছে। কিন্তু আপনি ওটাকে নিয়ে আসলেন, একটা টিয়া পাখির বাচ্চাকে পেলেন, নিয়ে এসে ওটাকে খাঁচার মধ্যে বন্দি করে পুষে ফেললেন আজীবনের জন্য, তখন কিন্তু আপনি আইনত নিজেকে খুব বাজে জায়গায় নিয়ে যাচ্ছেন, কারণ সেই ক্ষেত্রে কিন্তু আপনার জেল ও জরিমানা দুটোই হতে পারে। তো সেটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে যে কোনটা আমি রেস্কিউ করব, কোনটাকে আমি বাঁচাবো, কোনটাকে আমার বাঁচানোর প্রয়োজন নেই। কীরকম, আজকে অনেক সময় আমাদের কাছে ফোন আসে, আমার বাড়ির পাশে সাপ বেরিয়েছে। এবার আমি গিয়ে দেখলাম বাড়ির বাউন্ডারিটা এরকম, সাপটা কোথায় রয়েছে, একটা সাপটা তার বাড়ির পাশের একটা জঙ্গলের মধ্যে চুপচাপ রোদ পোয়াচ্ছে। তা আমি তো জঙ্গল থেকে কি কুমির রেস্কিউ করে নিয়ে আসি না, কারোর পুকুরে ঢুকলে তবেই তো আমি রেস্কিউ করি। তো সেই সব ক্ষেত্রে আপনাদের ওটাকে বোঝানোটা খুব প্রয়োজনীয় যে ওটা ওর জায়গায় রয়েছে, ওর বাড়িতে রয়েছে। আমার বাড়িতে যদি ঢুকে যায়, যদি আমার বাড়িটাই ওর বাড়ির জায়গায় তৈরি হয়েছে, কিন্তু কিছু তো করার নেই, ও যদি আমার ঘরে ঢুকে যায় তখন নিশ্চয়ই আমাকে উদ্ধারটা করব। আর আপনাদের যেটা মূল কাজ হবে সেটা হচ্ছে এইসব নিয়ে অনেক ভুল ভ্রান্তি আছে, সেই ভুল ভ্রান্তিগুলোকে লোকের জন্য ভাঙা। আপনারা বললে মানুষ শুনবে যে এই পাখিটাকে ধরো না, এই সাপটাকে মেরো না, একটা দাঁড়ার সাপ, একটা জলডোরা সাপ, সে তাড়িয়ে দাও, ঠিক আছে। একটা কিউটে সাপ, সে অনেক দূর দিয়ে যাচ্ছে, ওকে তাড়া করে গিয়ে মারার দরকার নেই, ও তো ওর জায়গায় রয়েছে। কিউটে সাপকে আমার মেরে কি লাভ হবে? কিউটে সাপ তো প্রচুর অন্যান্য সাপকে খেয়ে নেয়। কিউটে সাপ ইভেন মানে দেখা যায় যে নিজস্ব প্রজাতির অনেক সাপকে খেয়ে নেয়। আমাদের ওইদিকে চন্দ্রবোড়া যে সাপটার আমরা নাম শুনি, কেউটে সাপ সেই চন্দ্রবোড়াকে খায়, ইঁদুর খায়। তো তাদেরও অনেক কিছু গুণাগুণ আছে, ওরা তো এমনি এমনি ভগবান ওদেরকে সৃষ্টি করেনি প্রকৃতিতে। তো এইভাবে মানুষকে আস্তে আস্তে করে সচেতন করা। ভামবিড়াল ধরার জন্য আমাদের যেটা সাধারণত দরকার, খাঁচা দরকার, গ্লাভস দরকার। এইগুলো হচ্ছে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, 300-400 টাকা দাম নেয়। গ্লাভসটা সচেতন দরকার, যাতে যদি কামড়ে দেয় ধরার সময় তাহলে যাতে আমার আঙুলে না লাগে। এইবার ঘটনা হচ্ছে ভামবিড়াল কখন কামড়ায়। ভামবিড়াল যে কোনো দুটো প্রজাতি দেখালাম, এরা প্রচণ্ড ভীতু প্রাণী। এরা সকালবেলায় দেখে আপনি দেখতেই পাবেন না, সচরাচর মানে রাত্রিবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে এরা ঘোরাঘুরি করে। এরা মানুষ দেখলেই পালিয়ে যায়। কখন কামড় দেয়? সঙ্গে বাচ্চা রয়েছে, আপনি ধরতে গেলেন তখন, বা আপনি রেস্কিউ করতে গেলেন তখন। এই যে গ্রামে অনেক সময় কথিত আছে যে ভামবিড়াল বা বনবিড়াল বাচ্চা তুলে নিয়ে চলে যায়। আপনি আমাকে একটা ঘটনা দেখান তো। এই যে বলে দাঁড়ার সাপ কি করে, গরুর বাঁটে মুখ দিয়ে দুধ খায়, শুনেছেন তো? কিন্তু শুনেছেন তো গল্পটা। এইবার এই যে গরুর বাঁটে মুখ দিয়ে যে দুধ খায়, আপনি জিজ্ঞেস করুন যে চায়ের দোকানে বসে গল্প করছে তাকে, যে আচ্ছা এই যে দুধটা খাচ্ছিল কে দেখেছেন, আপনি দেখেছেন? তো উনি বলবেন যে না আমি দেখিনি, আমার দাদুর কাছে শুনেছি।
আমি গত 26 বছরে ওরকম একটা দাদুকেও খুঁজে পাইনি। তাহলে ঘটনাটা কি ঘটে থাকতে পারে? যারা দাঁড়ার সাপ রেস্কিউ করে, আপনি তো নিশ্চয়ই রেস্কিউ করেন দাঁড়ার সাপ। দাঁড়ার সাপের একটা না অভ্যাস আছে, সেটা হচ্ছে যখনই আপনি ওকে ধরবেন ও হাতে জড়িয়ে যায়, ঠিক আছে? বা অনেক সময় এরকম হয় পা পড়লো ও পায়ে জড়িয়ে গেল, এটা দাঁড়ার সাপ করে। এইবার ধরে নিন একটা গোয়াল ঘরে গরু রয়েছে, ওখানে গরুর গোবর টোবর হচ্ছে, সেখানে পোকা মাকড় আছে, সেখানে ব্যাঙ আছে। দাঁড়ার সাপ কুনো ব্যাঙ খেতে খুব ভালোবাসে, ঠিক আছে? এবার ওখান থেকে দাঁড়ার সাপ যাচ্ছিল সকালবেলা, দেখলো একটা কুনো ব্যাঙ রয়েছে। কুনো ব্যাঙটা হয়তো গরুর, আমি জাস্ট কথার কথা বলছি, হয়তো এরকম ঘটনাটা হয়তো ঘটেছে। এইবার এই কুনো ব্যাঙটা গরুর পায়ের কাছে বসে রয়েছে, দাঁড়ার সাপটা কুনো ব্যাঙটা ধরতে যাবে, গরুটা পাটা এরম করেছে, দাঁড়ার সাপটা ভয় পেয়ে গরুর পায়ে জড়িয়ে গেছে। তখন যাচ্ছিল পাশ দিয়ে দাদু, ঠিক আছে? দাদু তখন কি দেখলেন? দাদু দেখলেন গরুর পায়ে একটা দাঁড়ার সাপ জড়িয়ে আছে, দাঁড়ার সাপের মুখটা ওপর দিকে, এবার গরুর পেছনের পায়ের সামনেই বাঁটটা উনি বানিয়ে দিলেন, ঠিক আছে? এইবার একটা দাঁড়ার সাপ, প্রথমত যে সাপ চুষে খেতে পারে না, জলও যদি আমরা সাপকে দিই একটুখানি ছলকে খায়। আর সেই গরু কতটা শান্ত গরু, যেটা সাপ তার বাঁট কামড়ে ধরে রয়েছে আর সে বলছে খেয়ে যাবে, সেও চেঁচামেচি করছে না, ছটফট করছে না। তাহলে কি হয়, মানুষের আধা দেখা কিছু সত্যকে বাকিরা নিজেরা বানিয়ে দিয়ে প্রচলন করে দেয়। তো এই ধরনের ঘটনাগুলোকে আপনাদেরকে অন্যদেরকে বলতে লাগবে যে এটা হয় না, এটা করলে এরকম হয় না। যেরকম সাপে কামড়ালে ওঝার কাছে গিয়ে লাভ নেই, ঠিক আছে? জল ভরা সাপ কামড়েছে ওঝা বাঁচিয়ে দেবে, কিন্তু কেউটে সাপ কামড়ালে আপনাকে ওঝা বাঁচাতে পারবে না। তো আমরা সেই সব জিনিসগুলো নিয়েই কথাবার্তা বলব। যারা ভামবিলার রেস্কিউ করেন, দেখুন যে কোনো অ্যানিমেল যেগুলো রয়েছে, কোনো অ্যানিমেলকেই কিন্তু আপনি তার একটা পরিচিতি না জেনে, সেই অ্যানিমেলটা কিভাবে কামড়ায়, কিভাবে চলে, কিভাবে ভয় পায়, সেটা না জেনে সেই অ্যানিমেলকে কিন্তু হ্যান্ডেল করতে যাবেন না। আপনাকে কেউ মাথার দিক দিয়ে দেয়নি রেস্কিউ করার জন্য। রেস্কিউ করার কাজ যারা করেন তারা নিজের মানে আস্তে আস্তে করে শিখে করছে। তাও আমি কিছু কিছু দেখাবো। যেরকম ভামবিড়ালটা আমি যখন রেস্কিউ করি, তখন আমরা ভামবিড়ালের ল্যাজটা ধরার চেষ্টা করি, এইটা মাথায় রেখেছি, মুখটা কোন দিকে রয়েছে। ওর ল্যাজটা এতটাই বড় এবং শরীর এতটাই ভারী হয় যে আমি যদি ল্যাজটা দিয়ে যদি তুলে নিই, তখন কিন্তু ও ওটাকে ঘুরিয়ে এসে কামড়াতে পারে না। কিন্তু আপনি যদি খুব ক্যাজুয়াল হন, যেহেতু অনিবান্দা বলে যে কামড়াতে পারে না, আমি জানি ও কামড়াতে পারে না, কিন্তু ভামবিড়াল কিন্তু জানে না যে ও কী করতে পারে। ও যদি একবার আপনার এখানে জায়গায় পা দিয়ে ধরে নেয়, তাহলে কিন্তু উঠে এসে কামড়ে দেবে। তো আপনাকে ওই কাজটার সময় কিন্তু মাথায় রাখতে লাগবে। যেন এই ভিডিওটাতে যদি দেখুন আমি যেভাবে ধরছি, ওকে কিন্তু সাপ ধরার মতো করে ধরেছি, কিন্তু লেজের একদম শেষ ভাগটা ধরা, এত ভারীও ও কিন্তু ঘুরতে পারবে না। কিন্তু যদি আমি বডির কাছে নিয়ে চলে আসি, তখন কিন্তু ধরে নেবে। ধরে নিয়ে প্রথম জিনিস যেটা রকম হচ্ছে কামড়াবে। আর ভামবিড়ালের কোনোদিন ঘেঁটি ধরবেন না। অন্যান্য বেড়াল যেগুলো আমাদের বাড়ির আশেপাশে থাকে, দেখবেন বাচ্চাদেরকে আপনি ঘেঁটি ধরতে পারবেন। ঘেঁটি ধরলে চুপ হয়ে যায়। কেন চুপ হয়ে যায়? ওটা একটা ওদের নার্ভাস সিস্টেমের একটা ইনস্টিংক্ট, যে ওদের মারা যখন ওদের মুখে করে ধরে, ঘেঁটিটাই ধরে, তখন ওরা জানে যে মা ধরেছে, চুপ করে যায়। তাই জন্য আমরা ঘেঁটি ধরলে ওটা করতে পারি। ভামবিড়ালের ক্ষেত্রে কিন্তু সেটা করতে যাবেন না, কারণ ভামবিড়ালের ঘেঁটি ধরার জায়গা নেই, এতটাই মোটা হয় এই জায়গাটা। আর যেই ধরবেন, ও কী করবে, সামনের পাটা দিয়ে আপনার হাত থেকে ঠেলে বার করে দেবে। ভুল বললাম? ঠিক আছে, ঠেলে বার করে দেবে। দিলেই এবার নয় ও হাত থেকে পড়ে যাবে, আর নয়তো আপনার পায়ের উপর পড়ে কামড়ে দেবে। এবার আমরা যখন ভামবিড়াল যখন কোনো কিছু পাই, তখন আমরা তাদেরকে, যখন কোনো বড় ভামবিড়াল আসে যাদেরকে আপনি রেস্কিউ করে নিয়েছেন, তাকে আপনি কোথাও ছেড়ে দিতে পারেন। কিন্তু যখন একটা ছোট্ট ভামবিড়ালের বাচ্চা আসে, যে দুধ খেকো শিশু, তখন কিন্তু আমাদের বন্যপ্রাণ দপ্তর বা যারা রেস্কিউয়ার যারা রয়েছে তাদের হেল্প নিতে লাগে। কারণ ওকে যদি আমি ওই সময় জঙ্গলে ছেড়ে দিই, ও বাঁচবে না। তখন ওদেরকে কিন্তু আমাদেরকে একটু এক্সট্রা সাপোর্ট দিতে লাগে। তার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওদেরকে প্রথমত হচ্ছে কি দুধের উপরে আমাদেরকে বড় করতে লাগে। এবার আমরা কি ধরনের দুধ খাওয়াবো ওদেরকে, কে বলতে পারবে? একটু ফোনটা বন্ধ রাখবেন। কি ধরনের দুধ খাওয়াবো? আমাদের হাতের পাঁচ থাকে হচ্ছে কি গরুর দুধ, কিন্তু গরুর দুধের মুশকিলটা হচ্ছে কি এই ধরনের প্রাণীদেরকে যদি আমরা গরুর দুধ দিই, অনেক সময় এদের পেট ফেটে যায়। তার জন্য আমাদেরকে ওটাকে জলের সঙ্গে মিশিয়ে একটু হালকা করে নিতে লাগে। আর যদি গরুর দুধ না পায়, বেস্ট হচ্ছে ছাগলের দুধ, কিন্তু ছাগলের দুধ পাওয়া খুব মুশকিল হয়।
এবং যাদের বাড়িতে ছাগল থাকে তারা নয় নিজেদের দুধটা ইউজ করে ফেলে, নয়তো সেই দুধটা অন্য জায়গায় বেঁচে দেয়। গরুর দুধটা সহজেই পাওয়া যায়। এর জন্য আমরা যেটা বলি, আপনারা সিম্পল আমুল স্প্রের প্যাকেট দেখেছেন মার্কেটে, ওই আমুল স্প্রের প্যাকেটের দুধ ইউজ করুন, কিন্তু প্যাকেট খোলা দুধ না, বা ল্যাকটোজেন। এইবার আমরা যেটা করি, ওকে খাওয়ানোর জন্য একটা পাতি এরকম সিরিঞ্জ নিই, সিরিঞ্জের মুখে না আমরা এইটাকে লাগাই, এটাকে বলে রাইস টিউব। রাইস টিউবটা অ্যাকচুয়ালি কি? রাইস টিউবটা হচ্ছে কি মানুষকে যে নাকে নল পরিয়ে হাসপাতালে খাওয়ায়, ওটাই। ওইটারই নানা রকম নম্বর আছে, FG6, FG8 এরকম, যত নিচের দিকের নম্বর তত সরু হয়। আমরা ওই রকম একটা কিনে নিই, কিনে নিয়ে যেটা করি, এটার মুখের এখান থেকে কেটে দিই, এই জায়গা থেকে কেটে দিই, দিলে এটা একটা নিপিলের মতো কাজ হয়ে যায়। এটা কেন করি? কারণ আমি যদি সিরিঞ্জে করে ওকে খাওয়াই, এটা তো শক্ত, বাচ্চাটার তো তখনও দাঁত ওঠেনি, তোর মাড়িতে ব্যথা পাবে। এইটা করলে ওকে একটা আমরা সাপোর্ট দিতে পারি যাতে ওর ওখানে নরমটা লাগে, এইটুকুই। এইবার আমাকে এটাও বুঝতে লাগবে যে আমি কি উদ্ধার করেছি, এবং একটু আস্তে, আমরা কি উদ্ধার করেছি আর তার বয়স কত। কারণ কি উদ্ধার করেছি না জানলে আমি তাকে কি খাওয়াবো বলতে পারবো না, কিভাবে রাখবো বলতে পারবো না, আর তার বয়সটা না জানলে কতটা খাওয়াবো এবং কি খাওয়াবো সেটাও বুঝতে পারবো না। ধরুন আমি একটা মোটামুটি বড় একটা ভামবিড়ালকে বা একটা কটাসের বাচ্চাকে ধরুন রেস্কিউ করেছি, সেই ক্ষেত্রে আমি যদি তাকে মাংস খাওয়ানোর জায়গায় তখন দুধ দিই, তাহলে তার বৃদ্ধি সেই পরিমাণে হবে না। আবার যার দুধ খাওয়ার কথা তাকে যদি প্রথম থেকেই মাংস মাছ খাওয়াই, তাহলে সে হজম করতে পারবে না। তো তাহলে তার খাওয়াটা আমাকে জানতে লাগবে এবং তার বয়সটা আমাকে বুঝতে লাগবে। তাহলে আপনার কাছে যদি কোনো রকম ভামবিড়াল আসে বা যদি কোনো খটাসের বাচ্চা আসে, একটু আসতে, আপনার হ্যাঁ একটু আসতে, নয়তো আপনি বাড়ি গিয়ে কথা বলেন। এদের যদি মোটামুটি বয়সটা যদি 11 দিন বা 11 দিনের কম হয়, তাহলে কিন্তু এর কিন্তু চোখ ফুটবে না। মানে আপনার কাছে যদি কোনো বাচ্চা আসে যার চোখ ফোটেনি, তাহলে জানবেন তার বয়স কিন্তু ভামবিড়ালের হলে 11 দিনের কম বয়স। এবার কারোর একদিন এদিক ওদিক হয়, কারোর দুদিন এদিক ওদিক হয়। আচ্ছা কেউ বলতে পারবে চোখ ফোটা আর চোখ খোলার মধ্যে পার্থক্য কি? একটা বেড়ালের বাচ্চা ভাবো, ভামবিড়াল ভুলে যান, একটা বেড়ালের বাচ্চা, একটা সদ্যজাত বেড়ালের বাচ্চা আপনার কাছে এলো, তার চোখটা বন্ধ থাকে, মানে তা সে মায়ের কাছ থেকে খুব তাড়াতাড়ি এসছে। এবার তার চোখটা ফুটলো আর আমি বললাম চোখটা খুলে গেছে, এর মধ্যে পার্থক্য কি? না না, জোর তো করে খোলা যাবে না। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, একদম। চোখ ফোটা মানে চোখটা জাস্ট খুলেছে, ও তখন শুধু আলো আর আঁধার বুঝতে পারে, আর কিচ্ছু বুঝতে পারছে না। এরপরে আরো যখন 4-5 দিন হয়ে গেল, তখন ওর চোখটা যখন খুলে গেল, আমরা বাংলায় একটা কথা বলি না, ঠহর করতে শিখেছে। মানে তখনও এবার মুভমেন্ট বুঝতে পারছে, কালার বুঝতে পারছে, ডিস্টেন্স বুঝতে পারছে, মানে এবারও চোখটা পুরোপুরি খুলে গেছে, মানে ভিশনটা এসে গেছে। আমাদের মানুষের বাচ্চারা যেরকম হয় যে চোখটা খুলে রয়েছে কিন্তু ও তখন মায়ের মুখ দেখতে পাচ্ছে না, ও খালি আবছা একটা ব্যাপার বুঝছে যে এটা অন্ধকার, এটা আলো। এরপরে আমরা যখন আস্তে আস্তে যত আমাদের বয়স বাড়ে, তখন আমরা সাদা, কালো, লাল, নীল রং দেখতে পাই, আমরা সেটা আস্তে আস্তে করে বুঝতে পারি যে হ্যাঁ, আরে এইটা আমার থেকে কতটা দূরে রয়েছে। যার জন্য যখন ছোট বাচ্চারা আসে, বেড়ালের বাচ্চা হোক, বাঘের বাচ্চা হোক, যাই হোক না কেন, যখন চোখটা শুধু ফোটে তখন ওদেরকে ছেড়ে দিন, ওরা হাঁটেও এরকমভাবে, মানে বুঝতে পারছে না তো, ও তো তখন ধর করতে পারছে না। যেই 7-8 দিন সময় হয়ে যায়, তখন ওরা দেখবেন যে মোটামুটি আপনার দিকে আসছে, অন্যদিকে গিয়ে বসছে। আগে আন্দাজে করতো, তারপর এটা ভেবে করছে। এই হচ্ছে পার্থক্য। ভামবিড়ালের ক্ষেত্রে এই যে দুটো প্রজাতির ভামবিড়াল বললাম, এদেরকে কিন্তু 2 মাস অবধি মোটামুটি দুধ খাওয়াতে হয়। এদের 2 মাসের পরেই দাঁতটা ওঠে, তখন ওরা কিন্তু সলিড ফুড খাবে। সুতরাং আপনারা যারা রেস্কিউ করেন তারা এটা মাথায় রাখবেন, আর আপনারা যারা রেস্কিউ করেন না তারা এটা এই কারণে জেনে রাখুন যে যদি কখনো আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে যে দেখুন এটাকে, বাচ্চাটাকে পেয়েছি কি করব, তখন যাতে আপনারা বলতে পারেন যেটাকে এইভাবে খাওয়াতে হবে, এতদিন এটা খাওয়াতে হবে। এটা ভামবিড়ালের ক্ষেত্রে আমি বারবার করে বলছি, ভামবিড়াল আমরা বলি কিন্তু এটা বিড়াল নয়, এরা কিন্তু অন্য প্রজাতির প্রাণী, মানে যেটাকে ভাম আর আমরা গন্ধগোকুল বলছি।
আর মোটামুটি 2 মাসের পর থেকে এরা শক্ত খাবার খেতে শুরু করে। আর আমরা যেটা কী করি সেটা হচ্ছে কি, যখন আমরা একদম ছোট বাচ্চা নিয়ে আসছি, যাদের বয়স মোটামুটি 2 মাসের কম, তাদেরকে আমাদেরকে একটু পায়খানা পেচ্ছাপটা করিয়ে দিতে হয়। কেন করিয়ে দিতে হয়? কারণ ওরা তখনও সেটা করতে শেখেনি নিজে থেকে, আমাদের বাচ্চাদের মতো। মানুষের বাচ্চাও যেরকম হয়, যে ওদেরকেও একটুখানি হেল্প করে দিতে লাগে। এবার ওদেরকে মা হেল্প করে কি করে, যখন একটা বাচ্চা যখন দেয় বিড়াল, আপনি দেখবেন মা মাঝে মাঝে পেটটা চেটে দিচ্ছে, ঠিক আছে? এই যে পেটটা চেটে দেয়, তারপর ওরা যে মায়ের দুধটা খায়, এই পেটটা চেটে দিলে ওই পেটের মধ্যে যে ওই সেন্সেশনটা হয়, তখন ওরা আস্তে আস্তে করে পায়খানা বা পেচ্ছাপটা করে। আমরাও সেটা কি করি, ঠিক এইভাবে করি। একটা টিস্যু পেপার নিই, বাচ্চাটাকে ধরে টিস্যু পেপারটাকে জলে ভিজিয়ে নিয়ে পেটের কাছে আস্তে 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 করে ঠেকাতে থাকি, তখন ওরাই পায়খানা পেচ্ছাপটা করে দেয়। এইটা আপনাদেরকে করাতে হবে খাওয়ানোর আগে। এইটুকু বাচ্চাদেরকে আপনাদেরকে দিনে মোটামুটি 5 থেকে 6 বার খাওয়াতে হবে। যদি সকাল 8টায় খাওয়াই, তারপরে আবার 9:30 নাগাদ খাওয়ালাম, তারপরে 11:30 খাওয়ালাম, 12:30 থেকে 1টা খাওয়ালাম, 3টে খাওয়ালাম, 5টা খাওয়ালাম, 7টা খাওয়ালাম। এবার যদি মনে হয় যে হ্যাঁ বাচ্চাটাকে আরেকবার খাওয়াতে পারা যেতে পারে, তাহলে রাত্রি 10টা একবার খাওয়ালে, কিন্তু অ্যাটলিস্ট 5 থেকে 6 বার খাওয়াতেই হবে। এই সময়টা খুব টাফ ওর জন্য, আর যে খাওয়াচ্ছে তদারকি করছে তার জন্য, কারণ এতবার করে খাওয়াতে লাগে। প্রত্যেকবার খাওয়ানোর আগে আমি ওদের এই পায়খানা পেচ্ছাপটা করিয়ে নেব। কেন খাওয়ানোর পরে করাবো না, খাওয়ার আগে কেন করাবো? হ্যাঁ, খাবারটা ঠিকঠাক করে খাবে, এবং খাওয়ার পরে যদি আমি করি তাহলে ওর শরীরে অস্বস্তি হবে। তো আগে এটা করিয়ে নেব। এবং এই যে একজন বললেন যে গ্যাস হয়ে যাবে, এটার জন্য আমরা কি করি, আমাদের যে মানুষের বাচ্চাদের যখন আমরা বড় করি, তখন দেখবেন ডাক্তাররা একটা ওষুধ দেয়, নিওপেপটাইন, ঠিক আছে? এই নিওপেপটাইনের ওরাল ড্রপ আমরা এদেরকেও দিই। এটা কি করে না, পেটটাকে ফাঁপতে দেয় না, ঠিক আছে? তো এই নিওপেপটাইন ড্রপ আমি কখন দেবো ওদেরকে? দিনের প্রথম খাবারটা খাওয়ানোর আগে খালি পেটে, আর রাতের লাস্ট খাবারটা খাওয়ানোর আগে খালি পেটে, তারপরে ওদেরকে খাওয়াবো। এইবার একটা কথা বলি, যখন আপনারা যখন রেস্কিউ করে নিয়ে আসবেন, ধরুন আপনি 4টে বাচ্চা একসঙ্গে পেয়েছেন, জেনারেলি আমরা 4টে থেকে 6টা বাচ্চা পাই। আমি রেয়ারলি 1-2 কেসে 7টা বাচ্চা পেয়েছি, জেনারেলি 3টে থেকে 4টে, ম্যাক্সিমাম 6টা হয়। এবার 6টা বাচ্চা আপনার কাছে রয়েছে, এইবার আপনি একজন করে তুলছেন, পেচ্ছাপ করাচ্ছেন, রাখছেন। তাহলে আমি কি করব, কিভাবে আলাদা করব? দুটো আলাদা বাক্স রাখবো, তাহলে এখান থেকে নিলাম, নিয়ে এই করে এইদিকে রাখছি, হয়ে গেল। এইবার যখন খাওয়াবো তখন এখান থেকে তুলবো, খাওয়ালাম, এদিকে এই হলো দিকে মায়ের মনে, সেনাকে বলতে হলো না, ঠিক আছে? এইবার হচ্ছে কি খাওয়ানো। মোটামুটি যখন আমরা গরুর দুধ বা এই জাতীয় জিনিস খাওয়াই, তখন হচ্ছে কি 40-60% গরুর দুধ দিলাম, 40% জল মিশিয়ে দিলাম, দিয়ে এইটা আমার মধ্যে 1 থেকে 3 সপ্তাহ শুরু করলাম, কারণ আমার গরুর দুধ আগে কোনোদিন খাইনি। নতুন দুধ পেটে পড়লেই ওর পেট ছাড়ার একটা প্রবণতা থাকবে, ঠিক আছে? তখন আমরা দেখবেন বাজারে পাওয়া যায় যে বিফিল্যাক বলে যে প্রোবায়োটিক থাকে, সেইটা আমরা ওদেরকে অনেক সময় দিই। চট করে আমরা অ্যান্টিবায়োটিক দিই না, যাতে পেটটা ধরে যায়। বিফিল্যাক্সটা কি না, ভালো ব্যাকটেরিয়া। আমাদের পেটের মধ্যে তো অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, দেখবেন আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই তখন ডাক্তার আমাদেরকে অনেক সময় এই এক্সট্রা ব্যাকটেরিয়াটা দেয়, কারণ অ্যান্টিবায়োটিক কি করে, আমার ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া সব মেরে দেয়, যেগুলো আমার হজম করতে সাহায্য করে তাদেরকেও মেরে দেয়। ওদেরকে যাতে তৈরি করার জন্য এই ধরনের জিনিসটা দেওয়া হয়। এই করে করে মোটামুটি 4 থেকে 12 সপ্তাহ, মানে হচ্ছে গিয়ে 8 থেকে 12 সপ্তাহ, এইটা হবে হচ্ছে গিয়ে 2 মাস, হ্যাঁ 2 মাস থেকে শুরু, 2 মাস 14 দিন হবে। এই সময়টা হচ্ছে গিয়ে এদের দুধের মধ্যে থাকে। এই সময় যখনই এদের মোটামুটি দাঁতটা তৈরি হয়ে গেল, পুরো দাঁত, তখন আপনি জেনে গেলেন যে এবার আমি ওকে অন্য শক্ত খাবার দিতে পারি। তখন আমরা কি করি, দুধটা আস্তে আস্তে করে 4 বেলার জায়গায় কমিয়ে নিয়ে চলে গেলাম 1 বেলা কি 2 বেলা, আর বাকি 2 বেলা দেবো হচ্ছে গিয়ে শক্ত খাবার। আর একটু যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে দুধটা 1 বেলা, বাকি খাবার 3 বেলা। এইবার আস্তে আস্তে করে আমি খাবারের বেলাটা কমিয়ে দেবো। দুধ বন্ধ হয়ে গেল, যখন 3 মাস বয়স হয়ে গেছে, লাফালাফি শুরু করে দিয়েছে, এবার আস্তে দুধ বন্ধ করে দিলাম। এবার আমি 3 বেলা খাবার দেবো। 4 মাস বয়স হয়ে গেল, আমি 2 বেলা খাবার দেবো, সকালে একটা, সন্ধ্যেতে একটা। এইবার যখন আমি ছাড়ার সময় চলে আসছে, তখন আমি ওকে 1 বেলা খাবার দেবো, এবং খাবার দেওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকবে না।
কারণ কেন কি জঙ্গলে গিয়ে ও টাইম টু টাইম খাবার পাবে না, জলটা আমি ওকে দেবো, বা সকালে হয়তো এইটুকু খাবার দিলাম, রাত্রিরে হয়তো ওর পরিমাণ মতো খাবার দিলাম, আবার কোনো সময় তো দুপুরে খাবার দিলাম, আর একদম রাতে গিয়ে অল্প খাবার দিলাম। এই করে করে আমরা ওদেরকে তৈরি করি। এই হচ্ছে কি বাচ্চাদেরকে বড় করা। যখন একদম ছোট বাচ্চা আসে, যখন তার একদম চোখ ফোটেনি, তখনই কিন্তু তাদেরকে আমাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। আমরা একটু ছোট ছোট সিরিঞ্জ দিয়ে তাদেরকে খাওয়াতে থাকি। প্রথমে তো ওরা মায়ের স্তনবিন্দু থেকে খেয়ে অভ্যস্ত, তো ওরা না এই সিরিঞ্জ থেকে খাওয়া ব্যাপারটা বুঝতে পারে না, যার জন্য ওরা মানে কীভাবে জিনিসটার থেকে চুষবে সেটা বুঝতে পারে না। তখন ওদেরকে আমরা অল্প অল্প করে ছলকে 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 খাওয়াই। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে অল্প 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 করে দেওয়া হয়, ওরা চেটে 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 কোনো রকমে খায়। তারপরে মোটামুটি 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে ওরা কীভাবে জিনিসটাকে টানতে হবে বুঝে যায়। তো এইটা মোটামুটি হচ্ছে কি ধরুন 1.5 মাস বয়সের বাচ্চা, দেখুন কিভাবে খাওয়ানো হচ্ছে। ঠিক আছে, ও কিন্তু এখন ওই চুষে খাওয়াটা ব্যাপারটা ধরে দিল, এ কিন্তু শিখে গেছে। ঠিক আছে, আর এটা দেখুন, এটা 2.5 মাসের বয়স, এর দেখুন চোখ খুলে গেছে দেখুন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের পক্ষে তো সবসময় গ্লাভস মাস্ক পরা সম্ভব হয় না। যখনই কোনো অ্যানিমেলকে আপনারা হ্যান্ডেল করবেন বা বড় করবেন, আগে একবার হাতটা ধুয়ে নেবেন, খাওয়ানো দাওয়ানো রহন সহন হয়ে যাবার পরে একবার হাতটা ধুয়ে নেবেন। কেন দুবার ধোবো? প্রথমবারটা হচ্ছে যাতে আমার থেকে ওর কোনো রোগ না হয়, আর সেকেন্ড বারটা হচ্ছে ওর থেকে যেন আমার কোনো রোগ না হয়। এবার তারা একটু বড় হলেন, এবার মোটামুটি দাঁত ওঠা শুরু হয়েছে, মোটামুটি পেছনের দাঁতগুলো উঠে গেছে। এবার আমরা ওদেরকে দেবো হচ্ছে কি সলিড খাবার। ভাম বিড়াল কিন্তু প্রচণ্ড পরিমাণে ফল মূল খেতে ভালোবাসে, সঙ্গে মুরগি মাছও খায়, কিন্তু এরা কিন্তু দেখবেন ওই বাড়ির রান্নাঘর থেকে কলা নিয়ে বেরিয়ে গেল, কাঁঠাল রাখা ছিল কাঁঠাল নিয়ে বেরিয়ে গেল, এগুলো করে। তো আমরা ওদেরকে কী করি, মোটামুটি যখন ওদের ওই 2 মাস 10 দিন 20 দিন 15 দিন বয়স হয়ে গেছে, তখন অল্প অল্প করে এবার কলা, কালো জাম ইত্যাদি দেওয়া শুরু করি। এবার এদের মধ্যে অনেক প্রবলেম আছে, আমি এটা খাবো না, ও ভাই খাচ্ছে খা, বোন খাচ্ছে খা, এরকম ব্যাপার স্যাপার থাকে এদের। আমরা চেষ্টা করি একসঙ্গে 3 জনকে খাবার দেওয়ার বা 4 জনকে খাবার দেওয়ার। তখন ওরা কী করে, আচ্ছা ওটাও খাচ্ছে, দেখি একটুখানি খেয়ে ভালো লাগে কিনা, যাতে একজন অপরজনকে দেখে খাওয়া ধরাটা ধরে। এইবার ধরুন আপনি যদি এরকম করেন যে যখন ওর পুরোপুরি দাঁত ওঠেনি, শুধু সামনের একটু দাঁত উঠেছেন, আপনাকে দুম করে একটা কলা খাইয়ে দিলেন, খেয়ে হয়তো নেবে, কিন্তু দেখবে ঠিক যেরকম কলারটার রং খেয়েছিল ঠিক সেই রকমই রং পায়খানা করে বার করে দিয়েছে, মানে হজমই হয়নি। তো যার জন্য যতক্ষণ না পুরো দাঁত উঠবে, শুধু সামনের দাঁত না পেছনের দাঁত যতক্ষণ না উঠবে, যেটা 2 মাস 10 দিনের মাথায় মোটামুটি উঠে যায়, তখনই আমি সলিড খাবার দেব। এবার আমাদের হাতের পা সবসময় কলা থাকে বলে আমরা অনেক সময় শুধু কলাই খাওয়াতে থাকি, সেটাতেও কিন্তু হবে না। কারণ আপনি যদি শুধু ডাল খান, সারাদিন ডাল খাচ্ছেন, দিন রাত ডাল খাচ্ছেন, কি হবে আপনার? আপনার শরীরে অনেক জিনিস ঢুকবে না, যেটা আপনি ভাত থেকে পান, যেটা আপনি সবজি থেকে পান, যেটা আপনি মাংস থেকে পান, যেটা আপনি দুধ থেকে পান, যেটা আপনি পনির থেকে পান। তো অনেক ভিটামিন, অনেক প্রোটিন, নানা ধরনের, সেগুলো আপনার ঢুকবে না শরীরে। তো সুতরাং আমাদেরকে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে দিতে লাগবে। সফেদা দিতে পারি, আম দিতে পারি, ডিমের সাদাটা দিতে পারি, ঠিক আছে। তারপরে আমরা দিই হচ্ছে কি কাঁঠাল দিই, অনেকে পেঁপে খেতে ভালোবাসে, কলাটা সবাই মোটামুটি খেতে ভালোবাসে। আবার ছোটো বর্তমান কলা যেগুলো হয় সেগুলো খুব সুন্দর, কাঁঠালি কলা যেগুলো হয়, হ্যাঁ সেগুলো খুব খায়, ঠিক আছে। তো এরকম মিলিয়ে মিশিয়ে আমরা খাবার দিই, তার সঙ্গে আমরা আস্তে আস্তে করে মুরগির মাংস, মাছ ইত্যাদি শুরু করে দিই। রাখার ব্যবস্থা যখন এদেরকে আপনারা রাখবেন, তখন যেটা করবেন সেটা হচ্ছে কাপড় দিয়ে বিছিয়ে দিলেন, দিয়ে তার মধ্যে দেখুন একটা গরম জলের বোতল দিয়েছি, উষ্ণ গরম জল, একদম ফুটন্ত গরম জল নয়। এটা কেন দেওয়া হয়? এটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, গরম জলের বোতলটাকে নিয়ে একটা কাপড়ের মধ্যে আমরা মুড়ে দিই, দিয়ে আমরা হাত দিয়ে দেখে নিই যে খুব গরম হচ্ছে না, তো যেটা একটা পাশে দিয়ে, ওটা দেখবেন ওরা গিয়ে ঠিক ওটার পাশেই শোবে, ওটা মায়ের গরমটা ওরা পায়।
ঠিক আছে, ওরা এবার যদি মনে হয় যে না আমার এখানে বেশি গরম লাগছে, তখন ওরা সরে এসে অন্য জায়গায় শুয়ে পড়ে। তারপরে যখন ওরা বড় হয়ে যায়, একটু বিচ্ছু হয়ে যায়, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা ওই কাপড়গুলো সরিয়ে দিয়েছি, খবরের কাগজ দিয়ে দিয়েছি। কেন? কারণ তখন ওরা নিজেরা পায়খানা পেচ্ছাপ করা শিখে গেছে, যখন তখন ইচ্ছে পায়খানা পেচ্ছাপ করবে। এবার আপনি কত কাপড় জোগাবেন? তখন আমরা আনন্দবাজার সহায়। ঠিক আছে, এটা দেখুন, এটা হচ্ছে গিয়ে দেখুন স্মল ইন্ডিয়ান সিভেটের বাচ্চা। স্মল ইন্ডিয়ান সিভেটের বাচ্চার গায়ে দেখুন এই যে ল্যাজের মধ্যে এরকম রিং রিং রয়েছে, যেটা কিন্তু গন্ধগোকুলের থাকে, ভামবিড়ালে থাকে না। ভামবিড়ালের খয়েরি আর কালো ল্যাজ থাকে। এবার ওকে দেখুন আমরা একটা খেলনা দিয়েছি। কেন দিয়েছি? যখন কোনো বাচ্চা একা আসে, মানে বিশেষ করে কোনো স্তন্যপায়ীর বাচ্চা, তখন আমরা ওদের একাকিত্ব কাটানোর জন্য একটা খেলনা দিয়ে দিই। কম দামি খেলনা দিন, কিন্তু ওটা দিয়ে দিই, কারণ ওটা নিয়ে ওরা কামড়াকামড়ি করে, মারামারি করে, ওটাকে ওরা ভাবে হচ্ছে আমার একটা সঙ্গী। নইলে মানুষের যেরকম ডিপ্রেশন হয়, এরাও কিন্তু ডিপ্রেশনে চলে যায়। তারপরে হচ্ছে গাছ বাগানো, অল্প অল্প করে। এটা কিন্তু ভামবিড়ালকে করতে যাবেন, গন্ধকুকুলকে করবেন না। গন্ধকুকুল কিন্তু এত বায় না। গন্ধকুকুল এখান থেকে লাফিয়ে হতে দেয়ালে উঠে গেল, টেবিলে উঠে গেল, পালিয়ে গেল ওইটুকু, কিন্তু ওরা এত গাছ বায় না। ভামবিড়ালকে কিন্তু গাছ বাগানো অভ্যেস করতে লাগে। তো আমরা একটা পেয়ারা ডাল বা কিছু নিয়ে খাটের উপর রাখি, রেখে ওদেরকে বসিয়ে দিই। এবার খাটের উপর কেন রাখি? যাতে প্রথমবার তো যদি স্লিপ খায় তাহলে পড়ে গিয়ে যাতে ব্যথা না পায়, এমনি করে করে শেখাই। তারপরে আমরা আসল গাছে দিই। প্রথমে দেখি একটু ভয় পায়, পেচ্ছাপ করে ফেলে, তো আপনার দিকে তাকাবে, এই করবে, তারপরে আস্তে আস্তে বাবা শুরু করবে। যেই অনেকটা বেয়ে যাবে তখন আবার ধরে আমরা নামিয়ে একটুখানি উপরে মাঝামাঝি জায়গায় তুলে দিই। খুব বিচ্ছু হয়, যদি নিচের দিকে দিয়ে দেন ও হেঁটে পালিয়ে যাবে। আর এমন জায়গায় উঠতে দেবেন না যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, আমি পারতে পারছি না, আর ও বলছে আমিও তো নাড়াতে পারছি না মা। ঠিক আছে, তো সুতরাং ওইটা কিন্তু খেয়াল রাখবেন যে আমরা যখন করি, আমাকে যদি ওকে পাওয়াতে হয়, আমি এইরকম জায়গায় দিয়ে, তো আমার গাছ আমি এরকম জায়গায় দেবো, ও এতটা মোটামুটি যে উঠবে, আমি ওকে তুলে আবার এখানে রাখিয়ে দেবো। কিন্তু এর থেকে বেশি যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু মুশকিল, কারণ আমিও গাছে উঠতে পারবো না। তো এই গাছ বানানোটা খুব দরকারি। সেটা হচ্ছে গিয়ে এই ভামবিড়ালের জন্য, গন্ধকুকুলের জন্য অতটা দরকারি নেই, ওরা বেশিরভাগ সময়টা চলাচল করে নিচে। আমাদের যে ভামবিড়ালের যেটা খুব কমনলি দেখা যায়, যখন ল্যাজটা দেখুন, আর গন্ধকুকুলের ল্যাজটা দেখবেন এরকম কালো কালো ব্যান্ড থাকে। এইবার হচ্ছে কি ছাড়ার সময়টা আপনাকে এটা মাথায় রাখতে লাগবে, আমি যদি সম্ভব হয় এমনভাবে এমন জায়গায় ছাড়বো যেখানে আমি ওকে আগে থেকে নিয়ে গিয়ে কদিন একটু ঘুরিয়ে ফিরে নিতে পারবো, ওই রকম। আর নইলে আমাকে এমন জায়গায় ছাড়তে হবে যেটা মানুষের থেকে, লোকালয় থেকে একটু দূরে, ওর খাবার দাবারও আছে এবং ওর বাওয়া, গাছ বাওয়া ইত্যাদির মতো জায়গা রয়েছে। কারণ ও তো মানুষের হাতে বড় হয়েছে, ও কি করবে? ওকে যদি আমি লোকালয়ের মধ্যে ছাড়ি, ধরুন আমি এখানে বাজারের আশেপাশে ছাড়লাম, এখানে বাজারের আশেপাশে অন্য ভামও আছে, কিন্তু এই ভামটি জানি যে এই যে দোপেয়া জিনিসগুলো এটা আমার বন্ধু। এবার ও বারবার ওদের কাছে চলে আসবে। এবার সবাই তো আমার আপনার মতো নয়, তো ওরা ভয় পাবে, গিয়ে ওকে মেরে দেবে। এবং যাকে যে সময় ছাড়ার কথা, ধরুন আপনি একটা পেঁচা রেস্কিউ করেছেন, এবার পেঁচাটা ঠিকঠাকই আছে, সকালবেলায় কাকে টুকরাচ্ছিল, আপনি নিয়ে এসছেন। এবার পেঁচাটাকে ছাড়বেন কখন? পরের দিন। ভেরি গুড, রাতের বেলা যদি প্রাপ্তবয়স্ক পেঁচা হয়, আর যদি আপনার কাছে অনেকদিন থেকে গেছে এরকম পেঁচা হয়, তাহলে সেই পেঁচাকে ঠিক সন্ধ্যে আসছে ওই সময়টা। দিনের বেলা পেঁচা ঠর করতে পারে না ভালো। অনেকে বলে পেঁচা দিনের বেলা দেখতে পায় না, সেটা নয়, পেঁচা দিনের বেলা দেখতে পায় কিন্তু ঠর করতে পারে না ভালো, অত আলোটাও নিতে পারে না। ঠিক আছে, তো ওইরকম। তো এই অবধি বুঝতে কোনো অসুবিধা আছে? খুব বাজে লাগছে ক্লাস? আচ্ছা, এটা কি না? বন্য বেড়াল। এবার আমি বন্য বেড়ালটা কেন লিখেছি? কারণ এখানে আমাদের এখানে সুন্দরবনে অনেক ধরনের বন্য বেড়াল পাওয়া যায়। আমরা এই পার্টিকুলার প্রজাতিটাকে চলতি কথায় বলি বন বেড়াল বা খটাস, কিন্তু এও বন্য বেড়াল প্রজাতির মধ্যেই পড়ে। অনেকে পটাশ বলে, অনেকে খটাস বলে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ওইদিকে আবার খটাসটা চলে। আসলে ওর ডাকটা এমন হলো, ডাকে রাত্রির বেলায়, ওটা থেকে ওই নামটা এসছে। ও তো মেয়াও করে না। ঠিক আছে, আচ্ছা, আমাদের এখানে সুন্দরবনের সব থেকে বড় বন্য বেড়াল কি? সব থেকে বড় সাইজের বন্য বেড়াল কি? বাঘ। বাঘ বলো নয়, বাঘ। বাঘ তো বন্য বেড়ালই। সব থেকে বড় বন্য বেড়াল হচ্ছে কি ওরা।
আর ছোট বন্য বিড়ালদের মধ্যে হচ্ছে গিয়ে এই যে বাগরোল যেটাকে আমরা বলি, বা আমি যেটাকে বলতে ভালোবাসি মেছো বেড়াল। এই বাগরোল কথাটা আমি খুব একটা বেশি ইউজ করি না, কারণ সাধারণ মানুষরা বুঝতে পারে না, ওরা সেটা খালি বাগ 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 ভাবে। আমাদের এখানে সুন্দরবনে বাঘ বাদ দিলে 3টে প্রজাতির বন্য বিড়াল আমরা দেখতে পাই। একটা হচ্ছে মেছো বিড়াল, যেটা সব থেকে বড় তাদের মধ্যে, তারপরে হচ্ছে গিয়ে এই বন বিড়াল, আর তারপরে হচ্ছে গিয়ে চিত বিড়াল বা লেপার্ড ক্যাট যেটাকে আমরা বলি, ঠিক আছে, চিতা বিড়াল বা চিত বিড়াল। এইটা হচ্ছে বন বিড়ালের বাচ্চা। বন বিড়ালের দেখুন মোটামুটি 8 থেকে 12 দিনের মাথায় চোখটা ফুটে যায়, ঠিক আছে। আর এদের একটা সুবিধা আছে, এরা হচ্ছে গিয়ে ভামবিড়াল কি বলেছিলাম, মায়ের দুধের উপরে 2 মাস মতো ডিপেন্ডেন্ট থাকে, নির্ভর করে। বন বিড়াল কিন্তু মায়ের দুধের উপরে মোটামুটি 1 মাস 10 দিন নির্ভর করে। এখানে আপনাদের একটা অ্যাডভান্টেজ হবে যারা রেস্কিউ করেন, ওকে আমাকে যদি 15 দিনের বাচ্চা পাই, তাহলে ওকে আরো 1 মাস 15 দিন টানতে হবে। আর একে যদি আপনি 15 দিনের বাচ্চা পান, তাহলে 20 দিন টানলেই আপনার হয়ে যাবে। মোটামুটি এরা তাদের এই যে বন বিড়াল যেটা রয়েছে, ভাম বিড়াল না, বন বিড়াল মোটামুটি 1 মাসের পরেই শক্ত খাবার খেতে শুরু করে দেয়। এবার এর বয়স বুঝবো কি করে? এটা হচ্ছে 20 থেকে 12 দিনের ছানার ছবি। এর কানগুলো ঢুকে রয়েছে, চোখ এখনো খোলেনি, সারাক্ষণ ঘুমোচ্ছে, লোমগুলো খুব নরম নরম তুলোর মতো এরকম বেরিয়ে বেরিয়ে রয়েছে। এই যখন একটু বড় হলো, 14 থেকে 18 দিন, চোখটা ফুটে গেছে, চোখের মধ্যে নীলচে আভা থাকবে, ঠিক আছে, আর এর লড়বড় করে করে হাঁটবে, ঠিক আছে। আর একটু বড় হলো, 28 দিন মতো বয়স, তখন নীলচে আভাটা কাটেনি, হয়তো অনেকের কেটে যায়। দেখুন মাথার কাছে এই যে কানটা যেটা আছে, এখান থেকে দেখুন লোমগুলো অনেকটা বেরিয়ে থাকে, এটাকে আমরা ইয়ার টাফট বলি, টাফট, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের যে এই যে মিনি বেড়াল যেগুলো রয়েছে এদের থাকে না। আর একটু বড় হয়ে গেল, 40 দিন বয়সী, তখন দেখুন ওর মধ্যে মোটামুটি শিকার করার প্রবণতাও চলে এসছে, হাঁটা চলার মধ্যে একটা অন্যরকম ব্যাপার। আর এই যে দেখুন বন বিড়াল বা বন বিড়াল হোক, মেছো বিড়াল হোক, সবার এই কানের উপরে দেখুন এই একটা এক্সট্রা লম্বাটে চুলটা দেখা যাচ্ছে। এছাড়া আর একটা পদ্ধতি আমরা ব্যবহার করি, এটা দেখে তো মনে রাখা সম্ভব না, আমরা যেটা করে আমরা দাঁত দেখি, সেটা ভাম বিড়ালি হোক বা বন বিড়ালি হোক। দাঁত একদম ওঠেনি, দাঁত একদম ওঠেনি মানেই হচ্ছে গিয়ে ও আর চোখ ফুটে গেছে, মানে চোখ ফুটে গেছে, দাঁত ওঠেনি, তাহলে 12 থেকে 15 দিন মতো বয়স। এবার দাঁত সামান্য উঠেছে, এই যে অল্প অল্প দাঁত দেখা যাচ্ছে, পেছনের মাড়ি ফোকলা, তাহলে হচ্ছে গিয়ে ওরা মোটামুটি 21 থেকে 25 দিন বয়স। 20 থেকে 25 দিন বলেও অসুবিধে নেই। আর একটু দাঁত উঠেছে কিন্তু পেছনে দাঁত ওঠেনি, 28 থেকে 30 দিন, হয়তো 32 দিন। এই দাঁত একদম অনেকটা উঠে গেছে, সামনে দাঁত উঠে গেছে, পেছনে দাঁত উঠে গেছে, তাহলে এটা মোটামুটি 35 থেকে 40 দিন। এই যেই পুরো দাঁত উঠে গেছে মানে আমি কেউ শক্ত খাবার দিতে পারবো না, দিতে পারবো না, দিতে পারবো। এদেরকে খাওয়ানোর পদ্ধতিটাও এই একই রকমের, আমরা যেরকম ভাবে ভাম বিড়ালকে খাওয়াই, এদেরকেও সেরকম খাওয়াই। আপনারা যখন এইরকম বিড়াল পাবেন না, মানে মানে এই বন বিড়াল বা মেছো বিড়ালের বাচ্চা, আপনারা ভুলে যান যে ওটা মেছো বিড়াল বা বন বিড়াল। আপনারা ভাবুন বাড়ির মিনি বিড়ালকে বড় করছেন, তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে। এর মজা দেখুন, একটা চোখ ফুটেছে আর একটা চোখ ফোটেনি, সুতরাং এরকম ক্ষেত্রে কিন্তু দুম করে অন্য চোখটা টেনে ফোটানোর চেষ্টা করবেন না। অনেক সময় এরকম হয় যে একটা, ঠিক আছে, এবার এই একটা থেকে এবার কি হয়, এই একটা চোখ ফুটে গেছে, এই চোখটা ফোটেনি, এটা 24 ঘন্টার সময় দিলে এটা খুলে যাবে। এই যে উনি বড় হয়ে গেছে। এইবার এটা মাথায় রাখবেন, ওকে যখন আপনি দুধ খাওয়াতে যাবেন, ও আপনার হাতটা এইভাবে নখ বার করে ধরবে, তো তখনই তো আঁচল লাগতে পারে। আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে, আমি একটা জিন্সের প্যান্ট নিই, তার মধ্যে হাতটা ঢুকিয়ে দিই, দিয়ে শুধু সিরিঞ্জটা বার করে রাখি, এবার তুই ধরলে ধর, জিন্সের প্যান্টটাকে ধর, ঠিক আছে। এ যা সাইজ, এ মোটামুটি কিন্তু এখন দুধও খাচ্ছে আর তারপরে মাংসও খাচ্ছে। আমরা মাংসের মধ্যে কি দিই, এই যে লোটে মাছ আছে, মুরগি আছে, একটু প্রথম হালকা ফুটিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমরা দিই। এটা 3-4 দিন খাওয়ানো হলো, তারপরে একদম কাঁচা মাংস।
হ্যাঁ লবণ দিতে হয়? না দিলেও চলে, এর লবণ তো দরকার নেই। ঠিক আছে, কাঁচা হলুদটা দিই পেটের পোকার জন্য। না, প্রথম ফুটিয়ে দিতে হয় কেন? কারণ ওরা তো কোনোদিন মায়ের কাছে একরকম ভাবে বড় হয়, আর আমাদের কাছে তো আতুপুতু করে বড় হয়েছে, ও তো জীবনে কোনোদিন আর মানে শক্ত মাংস খাইনি। তা ওই প্রথম দিকে একটু ফুটিয়ে একটু নরম করে মাংসটা দেওয়া হয়, ওই 3-4 দিন, পুরো বয়েলড না কিন্তু একটুখানি। এবার ও আস্তে আস্তে যখন স্বাদটা পেয়ে গেল তখন ওকে এই খাবার দেওয়া, যেই আর একটু বড় হয়ে গেল তখন জ্যান্ত খাবার। আর বন বিড়ালকে কিন্তু খুব সাবধানে, কারণ যখন খাবারটা যখন আপনি দেবেন একসঙ্গে 3-4 জনকে একসঙ্গে এক জায়গায় খাবার দেওয়া যায় না, প্রচণ্ড মারামারি করে সবাইকে আমরা আলাদা আলাদা জায়গায় খাবার দিই। আর ওর খাবারে কোনো সময় হাত দেবেন না। ভাম বিড়ালকে করুন, ও বলবে হ্যাঁ তুমি আমার পাশে এসে খাও, কিন্তু বন বিড়াল একদম ওই খাওয়ারের সময় সব কিছু ভুলে যায়। দুধ খাওয়ার যখন বয়স হয়েছে তখন ঠিক আছে, যেই মাংস খাওয়া ধরে নিল ওই সময়টাও একদম মানে পাগল হয়ে যায়, মানে ওই বন বিড়ালই আপনার কাছে এসে আবার ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, তখন আমরা দেখি ইঁদুর করতে দিই, তারপর ওরা যখন আস্তে আস্তে করে বড় হওয়ার জায়গায় চলে আসে তখন আমরা ওদেরকে ছাড়ার জায়গায় নিয়ে যাই। এই হলো মোটামুটি বন বিড়াল আর ভাম বিড়ালের ঘটনা। এবার আপনাদের মধ্যে কারা কারা বন বিড়াল রেস্কিউ করেছে? বন বিড়াল রেস্কিউ করেছে। এই দুটো বাচ্চার মধ্যে বন বিড়ালের বাচ্চা আছে না মেছো বিড়ালের বাচ্চা আছে না চিত বিড়ালের বাচ্চা আছে? কোনটা কে? ডান দিকেরটা মেছো বিড়াল, বাঁ দিকেরটা ভাম বিড়াল। তো বিড়ালই নয়, ভাম বিড়াল তো প্রথমে যেটা দেখিয়েছিলাম। এইটার মধ্যে আমি বলে দিই, এটা আপনারা জানবেন না, এইটা হচ্ছে মেছো বিড়ালের বাচ্চা আর এটা হচ্ছে চিত বিড়ালের বাচ্চা। দেখুন আপনি এমনি যেটা আমাদের বন বিড়াল যেটা, ওটার বাচ্চা দেখে আপনি বুঝতে পারবেন এই দুটো গুলিয়ে যায় একই রকম দেখতে। এদের ডিফারেন্সটা কি হয় দেখুন, মেছো বিড়ালের বাচ্চা যদি হয়, ওর এই যে এখানে চোখের এখান দিয়ে সাদাটা গেছে না, এর দুদিক দিয়ে এরকম কালো দাগ গেছে। আর চিত বিড়াল যদি হয় তাহলে ওর এই যে সাদাটার বাঁ দিক দিয়ে কালো দাগটা বেশি মোটা করে গেছে, ভেতর দিয়ে কিন্তু যায়নি। এটা ওদের বড় অবস্থাতেও তাই থাকে। দেখুন এটা হচ্ছে গিয়ে মেছো বিড়াল, যেটাকে আমরা বাগরোল বলি। দেখুন এখানে চোখের এখানে দুদিক দিয়ে কালো দাগটা গেছে, এত অবধি উঠেছে। আর এইটা হচ্ছে আমাদের চিত বিড়াল, এই দেখুন এই দিক দিয়ে কালো দাগটা জোরালো ভাবে গেছে, এইখান দিয়ে কিন্তু নেই। তো এগুলো খুব ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমাদেরকে একটু মাঝে মাঝে জেনে রাখতে লাগে। এইটা সুন্দরবনের জঙ্গলে না, বাগরোল যেটাকে বলে সেটাকে এটাকে বলে। মেছো বিড়াল যেটা সেটাকে আমরা বলি ফিশিং ক্যাট। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত এইখানে থাকলো, আমরা 10 মিনিটের ব্রেক নিয়ে নিই, নিয়ে আমরা এখানে 11টার সময় আসবো। আমরা একটু পাখি নিয়ে কথা বলবো, তারপরে সরস্বতীতে চলে যাবো। আচ্ছা, এরপর চক্র চলে যাচ্ছি পাখিতে। আমাদের এইসব চত্বরে অনেক ধরনের পাখি নানা রকম ভাবে আপনারা পান, যে এগুলো হচ্ছে সব থেকে কমন যেটা আসে সেটা হচ্ছে টিয়া পাখি। ঠিক আছে, টিয়া পাখিকে আমরা ইংলিশে বলি প্যারাকিট বা প্যারাকিট। অনেক জাতের টিয়া হয়, ঠিক আছে, তার মানে নানা রকম নাম আছে, কিন্তু তাদের খাদ্য অভ্যেস, তাদের থাকা, তাদের রহন সহন মোটামুটি একই রকম হয়। আমাদের এখানে চক্করে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি যে চন্দনা, যেটাকে আমরা বলি বাঁদিকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রোজ রিং প্যারাকিট, এটা হচ্ছে রোজ রিং প্যারাকিট যেটাকে আমরা নর্মাল টিয়া বলি, আর এটাকে আমরা বলি হচ্ছে মদনা, যেটা হ্যাঁ এই সবই টিয়া পাখিরই মানে একই গোত্র। ঠিক আছে, এবার টিয়া পাখিকে আমরা কি কি ধরনের খাবার দেবো? ধরুন আপনার থেকে টিয়া এসে পড়লো আহত অবস্থায়, বড় বড় টিয়া পাখি, তাকে আমরা কি কি খাবার দেবো? এই যে খাবারগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা মিলিয়ে মিশিয়ে দেবো। কোনো খাবার আমি শুধু একটা দিয়ে ছেড়ে দেবো না। যেরকম আমরা কুচনো ধনে পাতা দিতে পারি, কুচনো কলমি শাক দিতে পারি, আর মাঝে মাঝে একটা দুটো কাঁচা লঙ্কা দিতে পারি। এবার তার মানে এটা না যে আমি টিয়া পাখিটাকে সারাদিন কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে সে খাবে, কিন্তু তার শরীরে কোনো লাভ হবে না। মানে ধরুন ফুচকা খেতে ভালো লাগে তো, হ্যাঁ, এবার আপনাকে শুধু সারাদিন শুধু ফুচকা খাইয়ে যাচ্ছে, একটা সময় পরে অরুচি চলে আসবে, শরীর খারাপ করে যাবে। ঠিক কাঁচা লঙ্কাটা ওরকম, ফুচকাটা কিরকম, আজকে তো ফুচকা খেতে ইচ্ছে করছে, হ্যাঁ ওই রকম। তার সঙ্গে আমরা কি দেবো? পাকা পেয়ারা, পেঁপে, বেদানা, এবং যদি কোনো বীজ জাতীয় জিনিস দিতে লাগে তাহলে আমরা তার সঙ্গে দেবো খোসাযুক্ত চিনেবাদাম।
কারণ ওরা খোসাটা ছাড়িয়ে খেতে ভালোবাসে, ঠিক আছে। আর এই খোসাটা যেটা ভেতরে যায় সেটা ওদের পেট পরিষ্কারের জন্য কাজে লাগে, ঠিক আছে। এক্স্যাক্টলি ফাইবার থাকে। আর সূর্যমুখী বা কুসুমদানা বা ভেজানো ছোলা। এবার আমি কি করলাম, সকালবেলায় একটুখানি পাকা পেয়ারার সঙ্গে হয়তো একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে 3টে নাগাদ মানে 1 ঘন্টা খাবারটা দিলাম, তারপরে 1 ঘন্টা পরে খাবারটা সরিয়ে নিলাম, নিয়ে দুপুর 2টো কি 3টের সময় একটুখানি চিনেবাদাম আর একটু ভেজানো ছোলা দিয়ে রাখলাম। কারণ আমরা বিকেলবেলায় সেকেন্ড খাবারটা এরকম দিই কেন, কারণ পাখি সকাল 6টা থেকে খাওয়া শুরু করে, কিন্তু আপনি হয়তো ঘুম থেকে উঠে খাবার দেবেন 8টার সময়। তো এই যে রাত্রির বেলায় যে উঠে সে খাবারটা খাবে, আপনি যদি দুপুরবেলায় ওকে এই খাবারটা দিয়ে দেন, তাহলে এটা যেটা পড়ে থাকবে সেটাও সকালবেলা খেয়ে নেবে, আপনি যতক্ষণ অন্য খাবারটা দিচ্ছেন। আর যেই বিকেল 6টা বাজবে, যেই অন্ধকার হলো, পাখি কিন্তু ঘুমিয়ে পড়বে। তো আমাকে পাখিকে সবসময় দুবেলা খাবার দিতে হবে, আর জলটা সবসময় দেওয়া থাকবে। ম্যাম আমি একটু পরে ফোন করছি, ক্লাসে আছি, ঠিক আছে। ঠিক আছে, এইবার আমি পাখি ধরবো কি করে। নানা রকম পাখিকে নানা রকম ভাবে ধরতে লাগে। একটা হচ্ছে যদি ছোট পাখি হয় তাকে খুব সাবধানতার সঙ্গে ধরতে লাগে যাতে উড়ে না পালিয়ে যায়, ঠিক আছে। কারণ তার হয়তো একটা ডানা ব্যথা আছে কিন্তু সে কোনো রকমের উঠতে পারছে। এবার তাকে চিকিৎসা করার জন্য আপনি এমন হালকা করে ধরলেন যে সে উড়ে পালিয়ে গেল, বা এমন জোরে ধরলেন যে সে তার দানাটা আরও নষ্ট হয়ে গেল। সুতরাং সেইটা মাথায় রাখতে লাগে। যদি সারস জাতীয় পাখি হয় তাদেরকে কিন্তু আমরা যেটা করি, আগে ঢেকে দিই, দিয়ে ঠোঁটটাকে ধরি, দিয়ে তারপরে থেকে পাঁজা গলা করে এরকমভাবে তুলে নিই। এই ঠোঁটটা ধরার পরে কিন্তু আমরা কখনোই তাকে নিজের মুখের কাছে রাখবো না, বা আমার পাশে যদি কেউ থাকে তার চোখের কাছে রাখবো না। এরা কিন্তু অনেকটা গলা বার করে দেয়। এই দেখবেন এখানে আশেপাশে নদীর পাড়ে ছোট ছোট বক থাকে, সাদা বক, ঠিক আছে। ওদের গলাটা যতটা আমরা নর্মাল দেখি, যখন গলাটা বার করে যখন মাছটা ধরে দেখি গলাটা অনেকটা বার করে দেয়, তো ওটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া রয়েছে পেঁচা। পেঁচা হচ্ছে গিয়ে আপনি একটা তোয়ালে দিয়ে ধরতে পারেন, অথবা এইভাবে, ঠিক আছে। একদম একদম দুটো ডানা সমেত পায়ের গোচ অব্দি ধরে নেওয়া, ঠিক আছে। তাহলে পেঁচাটা খুব কমফোর্টেবল থাকে। অর্থাৎ এইটা যদি আমার পেঁচার মাথাটা হয়, এইটা যদি আমার পেঁচার পা হয়, আমি এই ডানা সমেত এইরকম গোচটা ধরবো, ঠিক আছে। এবার দেখুন পেঁচার মতো মিষ্টি পাখি হয়, এত সুন্দর দেখতে। তাহলে আপনাকে যদি কেউ বলে যে আপনাকে পেঁচার মতো দেখতে, তাহলে আপনি কিন্তু রাগ করবেন না, একদম রাগ করবেন না, বলবে যে থ্যাংক ইউ, বলে সুন্দর দেখতে। পেঁচার মতো সুন্দর প্রাণী হয় না। যারা পেঁচাকে কোনোদিন ওই চোখে দেখেনি তারা ভাবে যে পেঁচার মতো দেখতে মনে হয় বাজে, ঠিক আছে। এছাড়া যদি বড় বাজ পাখি হয়, শকুন হয়, নানা রকম ধরার পদ্ধতি, সেগুলো আপনাদেরকে এত জানতে লাগবে না, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের সঙ্গে কথা। পাখিকে আমরা যখন খাওয়াই তখন আমরা এরকম নানা রকমের টিউব ইউজ করি, যেটা আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে। এই ধরনের নানা রকমের আমরা টিউব ইউজ করে থাকি। বিশেষ করে টিয়া পাখি জাতীয় জিনিস, পায়রা জাতীয় জিনিস, ঘুঘু জাতীয় জিনিস, এদের এখানে একটা ক্রপ থলি থাকে, ঠিক আছে। এইখানটাতে যখন খাবারটা যায়, তখন খাবারটা ওখানে জমিয়ে রাখে, তারপরে এই জায়গাটা ফুলে যায়। এবার হ্যাঁ, এই ক্রপটা ফুলে যায়, এবার আস্তে আস্তে করে যখন ক্রপটা শুকিয়ে যায় তখন আমরা ওকে আবার খাওয়াই। এই খাওয়ানোর সময় মাথায় রাখতে লাগবে, এইটা হচ্ছে ওদের শ্বাসনালী, সোজাসুজিটা শ্বাসনালী, আর তার পাশে থাকে হচ্ছে গিয়ে খাদ্যনালী। তাহলে আমরা যখন ওকে খাওয়াবো একটু ওই দিক চেপে খাওয়াবো, মানে আমরা যদি এইটা যদি পাখি হয় আমি এই দিকে করে খাওয়াবো, যাতে ওর শ্বাসনালীতে না ঢোকে। কিরম ভাবে? ঠিক এরম ভাবে। এই দেখুন, এইটা হচ্ছে গিয়ে ওর ক্রপের জায়গাটা, যেটা খাদ্যনালী। দেখুন ডান দিক করে ঢোকানো হচ্ছে পাখিটাকে, সোজাসুজি কিন্তু না, তাহলে ওর কিন্তু খাদ্যনালীতে জল বা খাবার চলে গেলে ও মরে যাবে। এই খাদ্যনালী বলছি, শ্বাসনালী। এই দেখুন এখানটা ফুলে গেল। এইটা কিন্তু যারা শস্য খায়, চড়াই, টিয়া, পায়রা, ঘুঘু ইত্যাদিদের এই ক্রপনালীটা। আর চিলি জাতীয়, পেঁচা জাতীয় জিনিসের মুখের সামনে এমনি খাবার ধরলে ওরা নিজেরা খেয়ে নেবে। শুধু জলটা খাওয়ানোর সময় গাল চিপে খাওয়াবেন, সোজাসুজি খাওয়াবেন না। কারণ দেখবেন চিল বা এদের যদি জিভটা দেখেন পেছনটা চেরা থাকে, ওটা হচ্ছে গ্লটিস, ওটা হচ্ছে শ্বাসনালী। ওখানে যদি জল চলে যায় তাহলে কিন্তু মরে যাবে। এইবার কোনো সময় আপনার কাছে তো কোনো পাখি এলো, তার হয়তো গায়ের মধ্যে চুইংগাম লেগে রয়েছে,
কেউ চুইংগাম ফেলেছিল, খেয়ে সেটা গায়ে লেগে গেছে, তাকে তুলবেন কি করে? আপনারা চুইংগাম খান? আগে খেতেন তো। চুইংগাম খেয়ে গরম জল খেলে কি হয়? মুখের মধ্যে চুইংগামটা কিরকম হয়ে যায়? শক্ত হয়ে যায় না নরম হয়ে যায়? নরম হয়ে যায়। আর যদি আপনি ঠান্ডা জল খান দেখবেন ওটা আপনার শক্ত ইটের মতো হয়ে গেছে। তাহলে যখনই এরকম চুইংগাম লেগে থাকবে না, গরম দিলে আরো লেপটে যাবে। বরফ নেবেন, বরফ নিয়ে সেটাকে একটা রুমালের মধ্যে বাঁধবেন, বেঁধে ওই চুইংগামটা জায়গায় ধরে থাকবে চুইংগামের উপরে। চুইংগামটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, অনেকটা নরম হয়ে যাবে। তখন ওটা টেনে যতটা খোলা যায় খুলবেন, তাহলে পালকের ওখান থেকে একটু কেটে দিতে হবে, ঠিক আছে? আর পাখিকে যদি চান করাতে হয় কোনোভাবে, ধরুন গায়ে আলকাতরা লেগে গেছে বা কোনো রং লেগে গেছে, তাহলে আমরা বাচ্চাদের যে জনসন্স বেবি সোপ হয়, একদম হালকা বেবি সোপ, ওইটার ফেনা দিয়ে আমরা ওদেরকে চানটা করাই, তারপরে নর্মাল জল দিয়ে ওদেরকে ধুয়ে দিই। সেই জলটা যেন কোনোভাবে ওদের কান, চোখ, নাকের ফুটো এইখানে না যায়। এবার যদি মাথায় এইখানটা যদি জিনিসটা থাকে, তখন আপনাকে একটা আলাদা তুলুতো করে ভিজিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। পুরো বডি চান করানো যাবে না। আচ্ছা, পাখিকে আমরা কি খাওয়াবো? যদি টিয়া পাখি জাতীয় জিনিস হয়, বাজারে অনেক ধরনের জিনিস রেডিমেড কিনতে পাওয়া যায়। যদি না হয়, ডাল বাটা, ছাতু বাটা, এই দুটো হচ্ছে মানে মেইন জিনিস। বা অনেকে সেরেলাকও খাওয়ায়, ঠিক আছে? মেইনলি হচ্ছে কি ডাল বাটা আর এই ছোলা ছাতু বেটে খাওয়াতে পারেন। কিন্তু যদি একদম বাচ্চা পাখি হয় তখন ওকে অনেক তরল করে খাওয়াতে হবে। তো সেটা আপনি কিন্তু ওইভাবে মানে ছোলা ছাতু বেটে খাওয়াতে পারবেন না, মানে এমনি যে ছাতু যেটা আছে সেটাকে খাওয়াতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় এইরকম চামচ ইউজ করি। যে কোনো চামচের সাইডটা একটুখানি পেঁকিয়ে নেবেন, যাতে খাবারটা পড়ে না যায়। ওর ঠোঁটের মধ্যে কিন্তু এটা ঢুকিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে? ওর পেছনে দিয়ে দিন, সবাইকে দিয়ে দিন। এইবার আর একটা জিনিস খুব কমনলি হয়, একটা পাখি এখানে কাঁচে ধাক্কা খেলো, খেয়ে পড়ে গেল। এটা খুব কমন, কাঁচে ধাক্কা খেয়ে পড়ে গেল। এই ধরনের পাখির যেটা হয়, ধাক্কা খাওয়ার পরে এদের না দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় অল্পক্ষণের জন্য। এইবার ওরা যখন পড়ে যায় তখন ওদেরকে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। আপনাদের কাছে যদি কার্ডবোর্ডের কোনো বাক্স থাকে বা যদি কোনো জুতোর বাক্স থাকে, তার মধ্যে একটু ফুটো করবেন, একটা খবরের কাগজ দেবেন, পাখিটাকে ওর মধ্যে রেখে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে সরিয়ে রাখবেন। শুধু এসিতে রাখবেন না বা একদম রোদ্দুরে রাখবেন না, জাস্ট অন্ধকার জায়গায় ওকে এই নর্মাল টেম্পারেচারে রাখবেন। অনেক কেসে আমরা দেখেছি, একজনের বাড়িতে হয়তো এরকম ভামবিড়াল বা পাখি এসে পড়েছে, সে ভাবলো আজকে কি গরম, আমারই এত গরম লাগছে, ওরও নিশ্চয়ই খুব গরম লাগছে। উনিও এসিতে চালিয়ে দিলেন, পাখিটাকেও এসিতে রেখে দিলেন। উনি তো ঠিক আছে, কিন্তু পাখি আর পারলো না, পাখি সে আরাম পেয়ে মরে গেল। তো এই ধরনের কোনো অ্যানিমেলকে এক্সট্রিম টেম্পারেচারে রাখা যাবে না। নয় আমি রাখবো হচ্ছে কি এরকম ছায়াযুক্ত ঘরে এমনি ফ্যান চালিয়ে দিলাম, ঠিক আছে? আর নয়তো এমন একটা জায়গা যেখানে মানে খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়। অনেক সময় আমাদের কি পাখিকে শীতকালে গরম দিতে গেলে আমরা এইভাবে গরম দিই। একটা 40 ওয়াটের বাল্ব নিয়েছি, পাখিটাকে বসানো আছে, বাল্বটা 3-4 মিনিট করে জ্বালাচ্ছি, গরম হচ্ছে যখন আমি আবার বন্ধ করে দিচ্ছি। আপনি যদি একটু বড় জায়গায় তাকে রাখতে পারেন, তাহলে একদিকে বাল্ব দিয়ে দিলেন, ওকে একটা বসার জায়গা দুদিকে করে দিলেন, ওকে এই দিকটাতে বাল্বের তলায় রেখে দিলেন। ওর যখন মনে হলো যে না আমার বেশি গরম হয়ে যাচ্ছে, ও নিজে থেকেই সরে অন্যদিকে চলে যাবে। ছোট জায়গায় থাকলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর পাখিকে যখন আপনি কোনো জায়গায় নিয়ে যাবেন ছাড়ার জন্য বা কিছুতে, তখন আমরা সবসময় তার যা সাইজ তার থেকে বেশি বড় খাঁচা আমরা নিই না। তার কারণটা কি? কারণ ও তো বুঝতে পারছে না যে আপনি ওর ভালো করতে যাচ্ছেন, ও তো ছটপট করবে। এবার ওকে যদি আপনি বেশি জায়গা দেন, তখনও তাহলে কিন্তু বেশি ঝাঁকাঝাঁকি করতে গিয়ে ইনজিওর্ড হবে। যার জন্য আমরা ওদেরকে অল্প জায়গা দিই, যাতে ও নড়াচড়াটা বেশি না করতে পারে। এটা কখন? এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো এইটা মোটামুটি আমাদের পাখির ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে লাগে। আর লাস্টে চলে আসি সরীসৃপ, এটা করে আমাদের শেষ। সরীসৃপে সব থেকে বেশি আমাদের এখানে হচ্ছে সাপ আর হচ্ছে গিয়ে কাছিম। কাছিম আর কচ্ছপ কিন্তু ম্যাডাম আলাদা। কচ্ছপ হচ্ছে গিয়ে স্থলের প্রাণী আর কাছিম হচ্ছে জলের প্রাণী। কি করে চিনবো? খুব সহজ চেনা উপায়। কাছিম জলে থাকে, তাই জন্য সেটা বুক ঘেঁষে মাটি দিয়ে চলে। আর কচ্ছপ হচ্ছে কি জলের বাইরে থাকে, তো ও হ্যাঁ না, কচ্ছপ সাঁতার দেয় না, কচ্ছপ মানে স্থলে থাকে। আমাদের সুন্দরবনে কোনো কচ্ছপ নেই, সুন্দরবনে কোনো কচ্ছপ নেই। কচ্ছপ উঁচু পায়ে হাঁটে, এবং কচ্ছপের পেছনের পাটা না হাতির পায়ের মতো হয়, থামের মতো হয়, কাছিমের হয় না।
আরও সোজা পদ্ধতি হচ্ছে, যদি কাছিম হয় তাহলে তার দেখবেন পায়ের মাঝখানে হাঁসের মতো পর্দা আছে, কারণ ওকে সাঁতার কাটতে হয়। সব কাছিম। আর যেগুলো সামুদ্রিক কাছিম হয় ওদের দেখবে না সামনের পা বলে কিছু নেই, ওটা পাখনা হয়ে গেছে। সামুদ্রিক কাছিম আমরা দেখেই চিনতে পারি। ঠিক আছে, বড় কাছিম যদি হয় আমরা এইভাবে ধরি যাতে কামড় না দেয়। কাছিম কিন্তু খুব কামড়ায়, কচ্ছপ কামড়ায় না, কাছিম কামড়ায়। আর যদি ছোট হয়, যেটা তিল কাছিম, এই যে না আমাদের তিল কাছিম রয়েছে, একে আমরা ধরবো হচ্ছে কি এইভাবে, এইভাবে ধরবো। এটা কাছিম। এটা অনেকে না খায়, ঠিক আছে। এটাকে মারা এবং বাঘকে মারার জন্য একই কিন্তু মানে শাস্তি রয়েছে, 3 থেকে 7 বছর জেল এবং ন্যূনতম 25,000 টাকা ফাইন। আপার লিমিটই বলা নেই। এবার যারা খান তারা এটা বুঝতে পারছেন না, খেয়ে তো ফেলছি, কিন্তু এরা অনেক রকমের রোগ নিয়ে থাকে যেগুলো ওদের কোনো ক্ষতিকর নয়। পেটের মধ্যে নানা রকমের ওয়ার্ম থাকে, এই থাকে ওই থাকে, বন্যপ্রাণী তো। এবার আপনি আজকে খেয়ে খুব সুখ পেলেন, কিন্তু 7 বছর পর আপনার কি রোগ হবে আপনি ভুলেও যাবেন যেটা ওটার থেকে হয়েছে। ঠিক আছে, ধরা পড়া তো আলাদা ব্যাপার, কিন্তু রোগটা আরো সাংঘাতিক। ঠিক আছে, হ্যাঁ এটাই হয়। এর পেটে সিউডোমোনা, সিটাকোসিস, স্যালমোনেলা। হ্যাঁ, কিন্তু বাবা কাছে খেয়ে এসছেন, ওনাদের যে কোথায় কি প্রবলেম হয়ে রয়েছে সেটা আমরাও কিন্তু জানি না। বেঁচে থাকাটাই কিন্তু শুধু যে সুস্থ আছি তা নয়। ঠিক আছে, এবং এই যে সিউডোমোনা, স্যালমোনেলা, সিটাকোসিস, এর মধ্যে 2-3টে আছে যাদের ট্রিটমেন্ট মানে করে সারানো যায় না, মানে আপনার রোগটা থেকেই যাবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা হচ্ছে কি সামুদ্রিক কাছিম। সামুদ্রিক কাছিম কি খায়? সামুদ্রিক কাছিম নানা ধরনের জেলিফিশ খায়। আমাদের একটা ধারণা যে এই জেলিফিশের মধ্যে যে বিষটা থাকে এটা ওদের শরীরের মধ্যে থেকে যায়। এবং মানুষরা জেনারেলি দেখবেন আপনার এই যে নদীর মাছে অ্যালার্জি হয় না, চিংড়ি মাছে হয়, নোনা জলের মাছে অ্যালার্জি হয়। তো সামুদ্রিক কাছিম থেকে অ্যালার্জিতে লোকে মারা গেছে। সাউথ ইন্ডিয়াতে ভুড়ি কেস আছে। রাত্রিবেলায় গলা ফলা ফুলে, শ্বাসনালী ফুলে ঢোল হয়ে মারা গেছে। তো আমাদের তো লিগালি খাওয়ার জন্য মাছ, মুরগি, হাঁস আছে। বন্যপ্রাণ খাওয়া একটা হচ্ছে অপরাধ, 2 হচ্ছে কি আমি কেন খাবো, আর 3 নম্বর হচ্ছে কি আমাদের ওদের থেকে যে রোগগুলো আসে সেই রোগগুলো আমাদের যে কী ক্ষতি করে আমরা জানিও না। আপনি ভাবছেন এটা আমি নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, ভালো আছি, কিন্তু আপনার হয়তো এমন একটা জিনিস কমে গেছে, ইমিউনিটি, যেটা হয়তো অন্য একটা রোগকে টেনে আনলো। আপনার হয়তো অন্য একটা রোগ হলো, আপনি ভাবলেন আর এটা তো ওটার জন্য হয়েছে, কিন্তু আপনি জানতেও পারবেন না যেটা কিসের জন্য হয়েছে। কচ্ছপ বা কোনো অনেকে বাঁদুর খায়। এই যে ধরুন আমাদের কোভিড হলো, ঠিক আছে, এই কাঁচা এইসব প্রাণী খেতেই হয়েছে। ঠিক আছে, তো সুতরাং বন্যপ্রাণ আমাদের এই যে আমরা যে মুরগিগুলোকে খাই, এদেরকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করে সবকিছু করে করা, এটারও ভালো দিক খারাপ দিক আছে, কিন্তু অ্যাটলিস্ট ওরা ট্রিটেড, ওরা খাওয়ার জন্য তৈরি। তো এইগুলো খেয়াল রাখতে লাগবে। কাছিমকে আমরা কি খাওয়াবো? কাছিম যদি আমরা কোনো সময় রেস্কিউ করে নিয়ে আসি বা কোনো জায়গায় যদি আমরা দেখি, তাকে আমরা কলমি, টোপা পানা হচ্ছে দেখবেন পুকুরের মাঝখানে ফুলের মতো ফুটে থাকে সবুজ। ঠিক আছে, ওই টোপা পানা, ছোট মাছ, শুটকি মাছ, শামুক, ঠিক আছে, মাংসের টুকরো, এছাড়া ছোটোখাটো পোকা, কেঁচো, মশার লার্ভা। একটা সময় আমাদের যে কলকাতার আশেপাশে বা গ্রামে গঞ্জে যখন ড্রেন তৈরি হলো, এই ওপেন ড্রেনগুলোতে না কাছিম ঘুরে বেড়াতো। ঠিক আছে, এই কাছিমটা কি খেত জানেন? মশার লার্ভা খেত। উল্টে উপকার হতো আমাদের। এবার যখনই এই ড্রেনগুলোতে আমরা আমাদের এই ডিটারজেন্ট পাউডার, ফিনাইল এইসব ধরা শুরু করলাম, মাছগুলোও চলে গেল, কাছিমগুলোও মরে গেল, কিছুকে লোকে খেয়ে নিল। এইবার মশা আমাদের কি অবস্থা করছে ভাবতে পারছেন? এবং আমি কুচবিহারে নিজে কাজ করতে গিয়ে নিজে হাতে দেখিয়েছি, যে কটা ড্রেনে এখন ওখানে কাছিম বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, ওইটুকু জায়গায় মশার লার্ভা নেই। বড় কাছিম খায় না, ছোট কাছিমে বাচ্চা খায় মশার লার্ভা। অনেক ধরনের মাছ ছিল আমাদের এই ড্রেনগুলোতে যারা মশার লার্ভা খেত। এইবার শুধু আপনাদেরকে একটা কাছিম দেখাবো, এইটাকে আপনি মনে রাখবেন।
এটাকে বলে, এটা ভালো করে দেখবেন, এটাকে বলে রেড ইয়ার্ড স্লাইডার, লাল কান কাছিম। এটা কিন্তু আমাদের এখানকার কাছিম না, এটা সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকার কাছিম। এটা কি করে, এটা লোকে পোষে, কারণ এটাতে পোষার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। এবার এই টুকুটুকু লোকে 500 টাকা 1000 টাকা দিয়ে কিনে আনে, তারপরে যখন বড় হয়ে যায় তখন সামলাতে পারে না, তখন আমাদেরই খাল বিল পুকুরে ছেড়ে দেয়। তাতে কি হয়, এরা প্রচণ্ড পরিমাণে রোগ ক্যারি করে, যেটা আমাদের এখানকার মাছেদের, আমাদের এখানকার কাছিমদের হয়ে যেতে পারে, অথবা এরা যেটা করে আমাদের কাছিমদের সঙ্গে লড়াই করে তাদের বাস্তুতন্ত্র থেকে ফেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং প্রচুর পরিমাণে আমাদের জলজ গাছপত্র খেয়ে শেষ করে। জাপান, স্পেন, ইংল্যান্ড, এই সব জায়গায় এরা কিন্তু এই বংশ বিস্তার করে এসছে। কেন করেছে, কারণ কিছু লোক এটাকে কিনেছে, কিনে এদেরকে রেখেছে, তারপরে যখন সামলাতে পারেনি তখন ছেড়ে দিয়েছে। এই কাছিমটা দেখুন, আপনাদের প্রশ্নতেও দেওয়া আছে, এই কাছিমটাকে কিন্তু আপনারা যদি কোনো সময় রেস্কিউ করেন কোনো জল বিল থেকে, তাহলে কিন্তু আর ছাড়বেন না, নয় রেখে দেবেন, নয় ফরেস্ট ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে দেবেন, এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে দেওয়ার সময় এটা বলে দেবেন এটা কিন্তু বিদেশি কাছিম, এটাকে কিন্তু স্যার আপনারা আমাদের পুকুর নদী জানাতে ছাড়বেন না। এটাকে কি বলে, এটা বলে রেড ইয়ার্ড স্লাইডার। এই যে লাল কান, অরেঞ্জিশ বা লাল কান হয় এটা, এরকম দেখতে আমাদের এখানে কোনো কাছিম হয় না। এতখানি মুখটা এরকম সাদা সাদা দাগ, আর এই যে লাল রঙের কান, ঠিক আছে। আর লাস্টে চলে আসি সাপে। এবার সবাই নড়ে চড়ে উঠে বসুক, ঠিক আছে। না, এটা হচ্ছে বালি গোড়া, ঠিক আছে। আপনাদেরকে আমি 10 রকমের সাপ দেখাবো না, কারণ আপনাদের কারো মনে থাকবে। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে, আমাকে সাপে কামড়ালে কি করব, আমি সাপকে কামড় যাতে না খাই তার জন্য কি করব, আর আমি যেখানে বসবাস করছি তার আশেপাশে কোন কোন বিষাক্ত সাপটা আছে, ওইগুলো বাদ দিয়ে অন্য সাপ নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে প্রথমে আসি হচ্ছে কি, এই সাপটাকে সবাই চেনে, এটাকে আমরা কেউটে সাপ বলি। এই সাপটা অত্যন্ত প্রয়োজনীয় সাপ আমাদের বাস্তুতন্ত্রের জন্য, কিন্তু এরা নিজেদের বাস্তুতন্ত্র হারানোর জন্যই কিন্তু আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে, কারণ আমরা তাদের জায়গার সঙ্গে একই জায়গায় আমরা সহ অবস্থান করছি, যার জন্য তাদেরকে ফেলেও দিতে পারবো না, আবার ধরেও রাখতে পারবো না। আমরা যদি সবসময় যদি পাগলের মতো আমরা সাপ মারতে থাকি, তাহলে একটা সময় পরে কি হবে, একটা সময় পরে যেটা হবে সেটা হচ্ছে সাপ যে জিনিসগুলোকে, এই সাপ অনেক বিষাক্ত সাপকে খায়, চন্দ্রবোড়াকে খায়, আপনি সাপ মেরে শেষ করতে পারবেন না, মানে ওটা শেষ হয়ে গেছে দিদি ভাই, মানে অনেক দিনই হয়ে গেছে। সাপের থেকে কামড়ে আমাদের ভয়টা আছে, আমি মানি, কিন্তু সেখান থেকে আমাকে যেটা করতে হবে যে ওর জায়গার মতো থাকুক, আমি আমার জায়গাগুলো নিয়ে থাকবো, অপ্রয়োজনে আমি কোনো প্রাণী হত্যা করবো না। আমাকে নিজেকে বাঁচাতে গিয়ে যদি কিছু হয় সেটা আলাদা ব্যাপার, সেটাও কিন্তু আমাদের প্রভিশনে দেওয়া আছে। এবার আপনি বললেন যে না, সাপটা 10 ফিট দিয়ে দূরে যাচ্ছে, আমি মেরে দিলাম, ও যে আমাকে দৌড়ে এসে কামড়ে দিতে পারতো, কোনোদিন কামড়াবে না। কিন্তু হ্যাঁ, যদি কারোর বাড়িতে এমনভাবে ঢুকে গেছে, একটা কাউকে কামড়ে দিয়েছে, অনেকে ভয়ে তখন সাপটাকে মেরে ফেলে, সেটা আমরা বুঝি। কিন্তু যে সাপটা আপনার ভালো করে দাঁড়ার সাপ, তাকে কেন অকারণে মারতে দেবেন? আবার আপনাদের কাজটা সেটাই, যে একটা বাচ্চা অকারণে একটা জলঢোড়াকে ঢিল মারছে। এই জলঢোড়া সাপ যে পুকুরে থাকে, কত উপকারী জানেন? যখনই পুকুরে কোনো মাছের মোড়ক লাগে, জলঢোড়ারা সবার আগে হচ্ছে কি মরা মাছগুলোকে খেতে শুরু করে, কুমির মরা মাছগুলোকে আগে খেতে শুরু করে। তাহলে কি হয়, ওই যে মাছগুলোর গায়ের মধ্যে মানে বাজে বিষ রয়েছে, সেইগুলোকে ওরা আগে থেকেই পরিষ্কার করে দেয়। তো ওরা তো ওদের মধ্যে নিজেদের কাজ নিয়েই চলছে। এই যে কুনো ব্যাং, যদি আজকে কুনো ব্যাং যদি আমরা যদি দাঁড়ার সাপকে একদম শেষ করে দিই, জলঢোড়াকে শেষ করে দিই, এরা কুনো ব্যাং খায়, হেলে সাপ কুনো ব্যাং খায়, কুনো ব্যাঙের বিস্তার বেড়ে গেল। কুনো ব্যাং বাড়া মানেই হচ্ছে গিয়ে সে তার কি খাদ্য, নানা রকম পোকামাকড়। এবার সে নানা রকম পোকামাকড় খাওয়া শুরু করবে। সেখানে কি হবে, যেগুলো ভালো পোকামাকড়, যারা আমাদের গাছের সঙ্গে, একটা গাছের সঙ্গে আরেকটা গাছের মিলন ঘটায়, সেই পোকা কমবে, তখন নানা রকম রোগ ব্যাধি আসবে, তখন আমাদের গাছে ফুল ফুটবে না, আমাদের শস্য ঠিক মতো করে হবে না। তো এইগুলো না খুব হালকা হালকা লিঙ্ক দিয়ে জোড়া থাকে। আমরা ভাবি যে দূর বাদ দে, তো অত চিন্তা করা লাভ নেই। তাই জন্যই আজকে ফেব্রুয়ারি মাসে এইরকম গরম, কারণ এটা কিন্তু একদিনে হয়নি। সব কিছুর মধ্যে আমি যদি লজিক আর সায়েন্স ঢুকিয়ে বসে থাকি যে হলে দেখা যাবে, তখন কিন্তু যখন হবে
তখন আপনি কিন্তু বুঝতে পারবেন না, তখন জিনিসটা হয়ে গেছে। আপনারাই বলুন, এই সুন্দরবনে আমি বিগত 13 বছর কাজ করছি, আমি ফেব্রুয়ারি মাসে মানে এখনো ফেব্রুয়ারি 20 তারিখও যাইনি, এই গরম হতো না। তাহলে বুঝতে পারছেন মানে কিভাবে বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে। তারপরে চলে আসি শাখামুখী, হলুদ কালো দেখতে, ত্রিকোণ বডি, অত্যন্ত বিষাক্ত সাপ, কিন্তু খুব ভালো সাপ। সকালবেলা দেখে দেখা যায় না, মানুষের জেনারেলি কোনো ক্ষতি করে না। অনেকে ভাবে যে শাখামুঠিকে হাত দিয়ে তুলে নিলে শাখামুঠি কামড়ায় না, সত্যিই তাই, যে শাখামুঠি কিন্তু সচরাচর ঘুরে কামড়ায় না, কিন্তু সচরাচর কামড়ায় না। আমি জানি যে শাখামুঠি সকালবেলা হয়তো না কামড়াতে পারে, কিন্তু শাখামুঠি কিন্তু জানে না যে আমার সকালবেলায় কামড়াতে নেই। তো সুতরাং যে কোনো সাপকেই কিন্তু এইভাবে খালি হাতে ধরতে যাবে না, সেটা যে যাই বলুক না কেন। কারণ শাখামুঠির কামড়ের রেকর্ড হয়তো আমাদের এখান থেকে বেঙ্গলে নেই, কিন্তু আপনি যদি প্রথম রেকর্ড হন সেটাও ভালো না, ঠিক আছে? তো সুতরাং এইগুলো খেয়াল। এইটা কালাজ, সুন্দরবনের অনেকে ত্রাস বলে, এই বলে, হ্যান বলে, ত্যান বলে। আমার মনে হয় এর থেকে ভালো সাপ নেই। তার কারণটা আমি বলি। খেতে খামারে দিনের বেলায় কাজ করতে গেলে কোন সাপের কামড় হয় শুনেছি আমরা? কেউটে সাপের হয়, চন্দ্রবোড়ার হয়, কালাজের সাপের কামড় শুনেছেন? অন্য খেতে কাজ করতে গিয়ে কামড় খেয়েছেন? এ একদম নিশাচর সাপ, চুপচাপ থাকে। এর একটাই প্রবলেম, এ মাঝে মাঝে খাটে বিছানাতে উঠে পড়ে। তখন কি হয়, হাত রাখলাম বা পাশ ফিরে শুলাম, তখন কামড়ে দিল। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে কালাজের যে সময় আনাগোনাটা বেশি হয়, সেটা হচ্ছে এই গরমকাল পড়লো আর বর্ষাকাল, এই সময়টাতে আমরা দালানে খালি ইয়েতে শোবো না। খাটে যদি আমরা শুই তাহলে আমরা সবসময় মশারি টাঙাবো, আর মশারি টাঙানোর আগে একটু দেখে নেবে যে আগে থেকেই সাপ উঠে বসে আছে কিনা, নইলে আপনি সাপ সময় মশারি টাঙিয়ে শুয়ে পড়বেন। এইটুকুই কাজ। এই কামড়ালে বোঝা যায় না, কিন্তু এই কামড়ে কিন্তু অনেক সময় দেয়। কারণ আপনাকে যদি রাতের বেলায় কামড়ায়, আপনার সকালে উঠে পেট ব্যথা হলো, বা আপনার সকালে উঠে একটুখানি ওই ঝিমুনি মতো আসছে, তাহলে কি 6-7 ঘন্টা কেটে গেছে। তাহলে আমাকে যদি কালাজটা যদি যখন কামড়ালো তখন যদি আমি দেখে নিতাম, তাহলে কিন্তু আমি অনেকটা সময় পেতাম। তো সেই কারণে আমি বললাম যে অন্যান্য সাপের থেকে কিন্তু এ অনেক নিরীহ, অনেক একে আমরা ভয় পাই। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু এতে জ্বালা যন্ত্রণাও যেরকম কম, এ সময়ও সেরকম দেয়, এবং একে কিন্তু খুব ইজিলি আমাদের বাড়ির থেকে দূরে রাখা যায়। আমি যদি মশারি টাঙিয়ে শুই, আমি জানি এখানে এই সময়টা কালাজ আসে, আমি কেন মাটিতে মেঝেতে রাত্রিবেলা শুতে যাব? ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস আপনি বুঝে পড়া। এবার ধরুন রাত্রিবেলা আপনাদের অনেকেরই বাথরুম হয়তো বাড়ির বাইরে, একটা টর্চ নিয়ে বেরোন, সঙ্গে একটা রাস্তার কুকুর চলুক, কুকুর সবার আগে বুঝতে পেরে চিৎকার করবে। ঠিক আছে? এই ছোটোখাটো জিনিসগুলোকে একটু খেয়াল রাখা। কালাজের সঙ্গে আমরা যাদেরকে গুলিয়ে ফেলি সেটা হচ্ছে এই ঘরচিতি সাপটাকে। এটা বোড়া সাপ নয়, এটা ঘরচিতি সাপ। এটাকে ঘরচিতি বলে বা ঘরগিন্নি বলে। এই দেখুন কালাজের ব্যাপারটা কি, কালাজের ঘাড়ের পর থেকে যে ডোড়ানোটা শুরু হলো, এইটা পুরো ল্যাজ অব্দি যায়, এই চুড়িগুলো পুরো ল্যাজ অব্দি যায়। আর ঘরচিতির কিন্তু ল্যাজ অব্দি পুরো চুড়িটা যায় না। কালাজের রং কি? নীলচে কালো, চকচকে একদম। আর এর রং কি? খয়েরি। ঠিক আছে? আর একটা জিনিস আপনাকে বলে রাখি, যে কোনো কালাজ গোত্রের সাপে যদি আপনি শিরদাঁড়ার ওপরের এই আঁশগুলোকে কোনোদিন দেখেন, দেখবেন এগুলো সবকটা ষড়ভুজ, সবকটা ষড়ভুজ। শিরদাঁড়ার ওপর দিয়ে যে আঁশগুলো গেছে, কালাজ এবং কালাজ গোত্রের সবার ষড়ভুজ, মানে মৌচাকের ঘরের মতো, এবং আশেপাশের আঁশগুলো সাইজে অনেক ছোট হয়। যদি আমি দেখি যে একটা সাদা রঙের সাপ কিন্তু পিঠের শিরদাঁড়ার ওপরে ষড়ভুজ রয়েছে, তাহলে জানবেন ওটা কালাজ, কোনো রকমের হয়তো ওই রঙগুলো গায়ে আসেনি, কালাজ বা কালাজ গোত্র। এর থেকে সহজ উপায় নেই। আর একটা সাপ আছে, সেটা হচ্ছে কিংকোবরা, এটা হচ্ছে শঙ্খচূড়। এটা আমাদের জঙ্গলের সাপ, আশেপাশে মাঝে মাঝে আমাদের গ্রামে গঞ্জে চলে আসে, কিন্তু মানুষের চট করে কোনো ক্ষতি করে না, কারণ এদের কামড় যারা খেয়েছে তারা নিজেরা পাকা মারতে গিয়ে খেয়েছে। আর এটা কি সাপ? সবাই বলবে লাউডগা। এটা লাউডগা নয়, এটা হচ্ছে গিয়ে গেছো বোড়া। এটা আমাদের ভগবতপুর, ঝড়খালি, সুধন্যখালি, সজনেখালি, এরকম নানা জায়গায় রয়েছে। এটা বিষাক্ত সাপ, কিন্তু এর কামড়ে কেউ কোনোদিন মারা যায়নি আপাতত।
আমি এখন জানি না খুব একটা শিশুকে কামড়ালে কি হবে বা খুব প্রাপ্তবয়স্ক কাউকে কামড়ালে কি হবে, কিন্তু সাধারণত আমাদের অনেক এই যে এখানে রয়েছে দাদা ফরেস্টের স্টাফদেরকেও ফুলতলি অনেক জায়গায় কামড়েছে, ফুলে যায়, জ্বালা যন্ত্রণা হয়, তবে মারা যায়নি আপাতত কেউ। সুতরাং কামড় যদি হয় তাহলে আপনারা নিকটবর্তী হাসপাতালে নিশ্চয়ই যাবেন, যেখানে স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনাম আছে। একে আমি চিনব কি করে? দেখুন, এর প্রথমত হচ্ছে কি, এই যে সাপটি আছে এর তো সবুজ রং, এর মাথাটা হবে ত্রিকোণ, ঠিক আছে, এবং ওর নাক আর চোখ, এই নাক আর চোখের মাঝখানে একটা বড় গর্ত আছে। এইখান দিয়ে ও না মানুষের বা পাখির বা কারোর গরম, যেটা আমরা তাপ নির্বাহ করে যেটা, সেটাকে বুঝতে পারে। ও অন্ধকারের মধ্যেও কিন্তু একদম মানে ঠিকঠাক করে ওই জন্য ধরতে পারে, ও গরমটাকে ফিল করে। ওর চোখটা কি বেড়াল চোখ, আর লাউডগারটা হচ্ছে গিয়ে ডিমের মতো চোখ, আর লাউডগার নাকটা দেখুন চ্যাপটা জোকারের মতো, এবং ওর চোখ আর নাকের মাঝখানে কোনো গর্ত নেই, ওর আছে। আর লাস্ট হচ্ছে কি আমাদের এখানে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়াটা আমাদের মেন সুন্দরবনে খুব একটা পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ এইটা সাউথ বেঙ্গলের দিকে বেশি রয়েছে। আমাদের বারুইপুর, সোনারপুর ইত্যাদি জায়গায় কিন্তু চন্দ্রবোড়াটা রয়েছে, মেদিনীপুরও রয়েছে, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সব জায়গায় ভরে গেছে ওখানটাতে। কেন ভরে গেছে? এটারও ওই কারণ যে আমরা অন্যান্য পশু পাখি যারা এদেরকে খেত সেই সব জায়গা নষ্ট করে ফেলছি। এরা যেখানে থাকতো সেখানে আমরা বাড়িবদ্ধ তুলে দিয়েছি, তো ওদের তো যাওয়ার জায়গা নেই, ওরা বাড়ছে। ওদেরকে যে সাপগুলো খেত সেগুলো আমরা পিটিয়ে দিয়েছি। এই যে মনিটর লিজার্ড, গোসাপ, অকারণে আমরা গোসাপকে মেরেছি। এই গোসাপ তো এইসব সাপ খেত, ঠিক আছে, গোসাপ তো এইসব সাপ খেত। গোসাপ আমাদের কি ক্ষতি করে? এবার দেখুন উনি যে রেস্কিউ করছেন, এত বড় একটা কিং কোবরা, উনি সাপটাকে কিন্তু কত শান্তভাবে রেস্কিউ করছে। দেখুন, সাপকে রেস্কিউ করতে গেলে সাপের গায়ে সবসময় হাত দিতে হবে তাও নয়। আপনি ব্যাগ নেবেন, সাপটাকে একজন যে ব্যাগটাকে খুলে দেবেন, সাপটাকে আস্তে করে ওই জায়গায় দিয়ে দেওয়া। আমরা তার জন্য নানা রকমের ইকুইপমেন্ট ইউজ করি, যেমন যেটাকে আমরা বলি টং, ঠিক আছে, আপনারা টং ইউজ করেন। আচ্ছা, আপনাদের যে টংটা, এই টংটার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? আপনার আঙুলটা দিন। এই যে আমি এটাতে আঙুলটা চিপছি, আপনার লাগছে? লাগছে? লাগছে না তো? কিন্তু আমি একদম জোরে ধরে আছি তো। এবার আপনি যে টংটা ইউজ করেন ওটা যেটা করতে পারবেন, ওটাতে করতে পারবেন? করতে পারবেন। তাহলে আপনাকে যেটা মাথায় রাখতে লাগবে, আমি যদি টং ইউজ করি তাহলে আমি সাবধানতার সঙ্গে ইউজ করবো যাতে সাপের না লাগে, আর নয়তো আমি হুকে তোলার চেষ্টা করব, যেরকম ভাবে আমি এখানটাতে করছি। এটার জন্য একটু দক্ষতা দরকার হয়। আর একটা কথা মাথায় রাখবেন যে সাপের সবসময় মুখ দিয়েই কামড়ায়, সুতরাং যখন সাপ হ্যান্ডেল করবেন সাপের মুখটা কিন্তু সবসময় নিজের চোখে চোখে রাখবেন, আর আগে হুকে ধরার চেষ্টা করবেন, তারপরে হাতে গায়ে হাত দেবেন সাপের। এখানে একটা ছোট্ট ভিডিও আছে, আমি এই ভিডিওটা দেখাচ্ছি, আপনারা এটা দেখুন যে সাপ কীভাবে সুন্দরভাবে রেস্কিউ করা যায়, যেখানটাতে সাপকে খুব একটা ডিস্টার্ব করতে হয় না। যখনই আপনারা কোথাও রেস্কিউতে যাবেন, আপনাদের যেটা কাজ থাকবে, যদি আপনারা কাউকে হেল্প করতে যান, সেটা হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট। দিদি দাদা আপনারা শুনুন, ওনারা কাজ করছেন, ওনাদেরকে কাজটা করতে দিন। কারণ একটা দুটো লোক থাকবেই যে সাপটাকে ডিস্টার্ব করে আরও সাপটাকে রাগিয়ে রাখবে। তো যারা রেস্কিউ করতে যান তাদের সঙ্গে যদি আপনারা যান, তারা আপনারা এটাই করবেন। সাপকে সাপের জায়গাটা দেখিয়ে দিলে সাপ নিজের মতো ঠিক ঢুকে চলে যাবে। ছোট বিষাক্ত সাপ দেখুন গায়ে হাত দিতে হলো না, জাস্ট কাঠির মধ্যে করে তুলে দিয়ে দিল। যখন আমি সাপের ব্যাগের মধ্যে সাপকে ঢোকাচ্ছি, সাপের সঙ্গে আমার কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট করছি মাঝখানে একটা লাঠি বা ডান্ডা দিয়ে। সেটা হচ্ছে কি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই হুকটাকে ইউজ করি। এইটা হচ্ছে আমাদের ব্যাগার, এইটার মধ্যে সাপ ঢুকে যাওয়ার পরে এই যে সাপ ঢুকে গেল, আমি এইখানটাতে হুকটা দিয়ে দিলাম। স্যার উপরে তো দেখতে পাচ্ছি না, মানে এইটা আমার ব্যাগার, তো এই আমি ব্যাগারের মধ্যে সাপটা ধরুন ঢুকে গেছে, এখানে সাপটা ঢুকে গেছে। এবার আমি যেটা করব সেটা সাপটা তো আমার এইখানে ঢুকে গেল, আমি যেটা করব সেটাকে আগে দেখে নিলাম সাপটা ঢুকেছে কিনা। যেই ঢুকে গেল আমি এইখানে একটা ব্যারিয়ার তৈরি করে দিলাম। তাহলে হ্যাঁ হ্যাঁ, মানে সাপ আর আমার মাঝখানে। আবার যখন সাপটাকে যখন ছাড়বো তখন আগে আমি এটাকে খুলবো, খুলে এইটাকে তারপরে তুলবো, তুলে তারপরে সাপটাকে উল্টো করে দেবো, যেটা ওখানটা করছে এখন। এইগুলো না গাড়ি চালানোর মতো, আপনি যত চালাবেন তত আপনাকে না মনে রাখতে হবে না যে এটার পরে আমি এটা করবো, ঠিক আছে।
এটা দেখুন কালার সাপ, কত শান্ত সাপ। যদি সাপকে আপনি বেশি না চটান, সাপ কিন্তু আপনার কাছে শান্ত হিসেবেই আসবে। বেশি নড়াচড়া নিজেও করবেন না, যে আপনার সাপটাকে ব্যাগিং করছে তাকেও নড়াচড়া করবেন না, ঠান্ডা মাথায় রেস্কিউ হবে। আপনাকে কেউ মাথার দিবি দেয়নি 3 মিনিটের মধ্যে সাপটাকে রেস্কিউ করতে হবে, নিন না 15 মিনিট সময় নিন না, 20টা মিনিট সময় নিন না, নিয়ে রেস্কিউটা করুন। এখানে আমি আর আজকে দেরি করাচ্ছি না, এই কটা জিনিস করবেন না। খালি হাতে কোনো রকম বিষাক্ত সাপকে ধরা, টং যারা ইউজ করেন বিশেষ করে টংকে ভুলভাবে ইউজ করবেন না। পাইথন ধরে সেখানে টং দিয়ে, পাইথন আমরা ধরি হচ্ছে কি বস্তা দিয়ে মাথা ঢেকে দিয়ে তারপরে মাথাটা ধরে নেওয়া। যদি না করতে পারেন তাহলে করবেন না, অন্য কাউকে ডাকুন যে করতে পারে। কারণ এইভাবে দেখুন পাইথনটাকে ধরার জন্য এই টং দিয়ে, যে আপনারা যে টংটা ইউজ করেন, পাইথনটার কিছু নেই, এই গলার কাছে কখনো সাপকে টং দিয়ে ধরবেন না। যদি টং দিয়ে ধরতে হয় একান্ত, তাহলে কতটা বলেছিলাম 1/3 ছেড়ে, উপর ভাগের 1/3 ছেড়ে আলতো করে ধরা, যাতে ওর ভেতরে চাপ না পড়ে। এইখানটাতে হার্ট থাকে তো, হার্টের জায়গাটা একটু ছেড়ে নিচের দিকে। অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে কি বোতলের মধ্যে করে সাপ নিয়ে চলে আসে। এটাতে কি হয়, এটাতে বোতলে ঢোকানোর সময় কামড় হয়, অথবা যেটা হয় গাড়ির মধ্যে এই বোতলটা কি হয় গরম হয়ে যায়, তারপরে সাপটা গরমে মরে যায়। আর লাস্টলি হচ্ছে গিয়ে যদি সাপের কামড় হয় তাহলে প্রথমত হচ্ছে কি আপনি বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে একটা কিছু কামড়ালো, আপনি দেখতে পেলেন না, মনে হলো সাপ হতে পারে, বা আপনি দেখলেন না সাপ চলে গেল, হয়তো ওই সাপটা আপনাকে কামড়াবে না। এটাকে আমরা বলি আননোন বাইট। আমার মনে হচ্ছে যে আমার কিছু একটা কামড়ালো, সেটা সাপ হলেও হতে পারে। সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, যদি আপনার পায়ে কামড়ে থাকে, হাতে কামড়ে থাকে, বা যেখানেই কামড়ে থাকে না কেন, ধরুন আপনাকে যদি কামড়ায়, ভগবান কোনোদিন যেন না হয়, প্রথম দিন আপনাকে যেটা করতে হবে, যখন বাঁ হাতে যদি কামড়ায়, তাহলে বাঁ হাতে যে শাখা পলা আংটি আছে সঙ্গে সঙ্গে খুলে বার করে দিতে হবে। তার কারণটা হচ্ছে যদি সাপে কামড়ে থাকে, বিষাক্ত সাপে, তাহলে এই জায়গাটা ফুলতে পারে। ফুললে কি হবে, এটা আপনার চেপে বসবে, তখন কি হবে, বিষটা একটা জায়গার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে থাকবে, বেশি ক্ষতি করবে। ওই জন্য ওখানটা আগে থেকেই খুলে দিতে হবে। তারপরে যেটা করতে লাগবে সেটা হচ্ছে কোনোভাবেই ওই জায়গাটাকে কাটা ছেঁড়া, চুষে বিষ বার করা, তারপর হচ্ছে গিয়ে সাবান দিয়ে ঘষাঘষি কিচ্ছু করবেন না। যদি 20 থেকে 25 মিনিটের মধ্যে হাসপাতাল হয়, যেখানে স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনাম পাওয়া যায়, ওখানে চলে যাবে। কোনো বাবাদুলি মাদুলি ওঝা কেউ বাঁচাতে পারবে না যদি বিষাক্ত সাপের কামড় হয়। যদি না আপনি, হ্যাঁ এক্স্যাক্টলি, বাঁধাও যাবে না। যদি আপনাকে বাঁধতে হয় তাহলে আমরা যদি ক্রেপ ব্যান্ডেজ বা মোটা শাড়ির পাড় দিয়ে, যেরকম আমাদের হাড় ভেঙে গেলে যেরকম আমরা জড়াই আস্তে করে, সেইভাবে। সেটা কখন করব, যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে হাসপাতালে, তখন যাতে রক্ত সঞ্চালনটা একটু স্লো করা যায়। কিন্তু আমি বলছি ওটাতে খুব একটা লাভ কিছু হয় না। আর আপনি যদি খুব জোরে যদি বেঁধে দেন, ওই যে ওটাকে যেরকম বললাম যে ওইটা চেপে বসে থাকবে, ওই বাঁধনটাও তাই হবে। ওটাতে এরকম প্রবলেম দেখা গেছে যে এতটাই চেপে দিয়েছে যে রক্তটা এখানে কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে, ডাক্তার এখানে গিয়ে হঠাৎ করে গিয়ে খুলে দিয়েছে, অতটা বিশুদ্ধ রক্ত হার্টের মধ্যে গিয়ে ধাক্কা মেরেছে। তো সুতরাং, এবং এই বাঁধাবাঁধি করতে গিয়ে যে ক্রেপ ব্যান্ডে যদি মেধি, সেটা তো সময় নিচ্ছে, আমি সময়টা নষ্ট করব না, কারণ টাইম ইজ টিস্যু। আপনি যত দেরি করবেন তত আপনার ক্ষতি হবে। আর এরকমও নয় যে আপনাকে এইমাত্র সাপে কামড়ানো আর আপনি এক্ষুনি মুখ থেকে গেঁজা উঠে মরে গেলেন। এরকম কজন মারা গেছে, আমি যেটা বলি 2জনকে মরতে দেখেছি, একটা চিরঞ্জিত চক্রবর্তী, একটা প্রসেনজিৎ চক্রবর্তী। সেটা সিনেমা, ঠিক আছে? সাপে কামড়ালো, বিষাক্ত সাপে কামড়ালো, আর আপনি সঙ্গে সঙ্গে উল্টে গেঁজা হতে, গেঁজা কেন মুখ দিয়ে বেরোবে আমি এখন বুঝতে পারি না। হ্যাঁ, ওটা এইগুলো হচ্ছে ভুলভ্রান্তি, এইগুলো হচ্ছে ভুলভ্রান্তি, ঠিক আছে? খুব হিট করেছিল কিন্তু দিওয়ালি, ঠিক আছে? তো এই ভুলভ্রান্তিগুলো আপনাদেরকে কাটাতে লাগবে, যে কেউ যেন ওঝার কাছে না যায়, কেউ যেন দেরি না করে, কেউ যেন কোনো রকম আদা রসুন পেঁয়াজ বাটা খাওয়া লাগানো, বা কোনো রকম মদ খাওয়া, বা কোনো রকম কফি চাও খাওয়া যাবে না। কারণ যে কোনো জিনিস আমার হার্টবিটকে বাড়িয়ে দেবে, সেটা আমাদের করা যাবে না। আমাদের প্রথমে যেটা, আচ্ছা রুগীকে যদি বাইকে নিয়ে যাওয়া যায় খুব ভালো, তাহলে কি করব, রুগীকে যদি আমি একা নিয়ে যাই বাইকে, তাহলে আমাকে বাইকে রুগীকে এরকমভাবে বেঁধে নিতে লাগবে, ঠিক আছে? আর নয়তো যদি 2জন নিয়ে যাই, তাহলে রুগীকে আমি মাঝখানে বসাবো। আর যদি রুগীকে আমি শুইয়ে নিয়ে যাই, তাহলে রুগীকে আমি সাইড করে শোয়াবো। কারণ আমি যদি এরকমভাবে শোয়াই, ওই মুখের মধ্যে লালা জমবে, তো তখন যেটা হতে পারে সেটা হচ্ছে এখানে ক্লগিং হয়ে যেতে পারে। ওই জন্য সাইড করে শোয়ালে লালাটা বেরিয়ে যাবে।
যদি রুগীকে জল খাওয়াতেই হয় তাহলে তুলোয় ভিজিয়ে ঠোঁটের মধ্যে দিয়ে দেওয়া। জল খাওয়ানো যায় না, কারণ অনেক সময় খেতে গেল কিন্তু ঢোক গিলতে পারলো না, ভেতরে ফুলে গেল, ঠিক আছে? তো ওই জন্য এইগুলো একটু মাথায় রাখা। যার জন্য আমরা বলি ডু ইট রাইট। ডু ইট রাইট মানে রাইটের র হচ্ছে কি রিঅ্যাসিওর, মানে পেশেন্টকে আশ্বস্ত করুন যে বিষাক্ত সাপ কামড়ানি মারা যায় না, আর আদৌ সাপটা বিষাক্ত কিনা জানি না। এটা গেল 1 নম্বর। আই হচ্ছে ইমমোবিলাইজ, বেশি নড়াচড়া করানো যাবে না। জিএইচ মানে গো টু হসপিটাল। আর টি মানে হচ্ছে কি টেল দ্য ডক্টর। টেল দ্য ডক্টর কি, কালকে রাত্রে কি খেয়েছিলাম? টেল দ্য ডক্টর মানে হচ্ছে কি ডাক্তারকে এটা বলা যে আমি আসার সময় ওনার মধ্যে কী কী উপসর্গ দেখেছি, ওনার চোখ নিচু হয়ে আসছে, উনি ঢোক গিলতে পারছেন না, ইত্যাদি। তো অলওয়েজ গো টু দ্য হসপিটাল, ডু ইট রাইট। আপনাদেরকে আমরা হ্যাঁ দেখুন, একটা সময়ের পরে গিয়ে রুগী কিন্তু ঘুমিয়ে পড়বে, তো সেটা অসুবিধা কিছু নেই। সেটা অনেকে বলে যে রুগীকে ঘুমোতে দেবে না, দেখলে ছ্যাঁকা দেবে, এই লাইটার দিয়ে পড়ে দেবে, দরকার নেই। রুগী যদি ঘুমিয়ে পড়েও আপনার কিছু করার নেই, কিন্তু যদি অচৈতন্য হয়ে যায় সেই জন্য রুগীকে বেঁধে নেওয়া, সেই জন্য রুগীকে সাইড করে শোয়ানো। এবং যে কোনো আপনাদের যে প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে, এখানে সব জায়গায় অ্যান্টিভেনাম রয়েছে। এইখানে কিছু নাম্বার দেওয়া আছে। একটা এইটা হচ্ছে আপনাদের এই সব দিকে, পাথর প্রতিমার দিকে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করে চলে যেতে পারবেন। এছাড়া আছে ক্যানিং হাসপাতাল, ঠিক আছে? ক্যানিং হাসপাতালে খুব ভালো ট্রিটমেন্ট হয়। কালার সাপের কামড় বা চন্দ্রবোড়ার কামড়ে যেটা লাগে, চন্দ্রবোড়ার কামড়ে লাগে হচ্ছে ডায়ালিসিস মেশিন, ঠিক আছে? আর কালার সাপের কামড়ে যেটা লাগে সেটা ভেন্টিলেশন মেশিন। বন্ধন ব্যাংকের আচ্ছা, আমাদের এখানে বন্ধন ব্যাংক আর নেচার মেডসের লোগোটা কেন দেওয়া রয়েছে? কারণ আমাদের এই যে আমরা যে আপনাদের কাছে পৌঁছচ্ছি, এইটার জন্য আমাদের যে আর্থিক সাহায্য যেটা করেছে সেটা নেচার মেডসের এবং বন্ধন ব্যাংকের দুজনে কোলাবোরেশন। হ্যাঁ, তো ওইটার জন্যই আমাদেরকে ওনাদের এই যে ওনারা যে সাহায্যটা আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন, যে আপনাদের কাছে আমরা পৌঁছতে পারছি, তো সেটার জন্য আমাদের ওনাদেরকে এটাতে অ্যাকনোলেজ করা।